তুর্কি বা তুরস্ককে বলা হয় ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগস্থল। ইস্তাম্বুল থেকে শুরু করে, আঙ্কারা থেকে শুরু করে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অনেক ঐতিহাসিক ইভেন্টের কেন্দ্রস্থল হচ্ছে এই তুর্কি বা তুরস্ক। বর্তমান বিশ্বের দিকেও যদি আমরা তাকাই, তুর্কিকে দেখা হয় মুসলিম বিশ্বের একটি মডার্ন কিন্তু মুসলিম রাষ্ট্র। ফিলিস্তিন থেকে শুরু করে, ইউরোপের নানা রাজনীতি থেকে শুরু করে, মিডল ইস্ট থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে এই তুরস্ক বা তুর্কি। তুরস্কের যেই এখন প্রেসিডেন্ট আছেন এরদোগান, বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের তরুণদের কাছে বিপুল জনপ্রিয়। একই সাথে ইউরোপের এবং আমেরিকার শাসকদের কাছে, জনগণের কাছে এক নায়ক হিসাবে কিছুটা পরিচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে তুর্কির গুরুত্ব কি, ভূ রাজনৈতিকভাবে বিশ্বের কাছে তুর্কির গুরুত্ব কি, এই সমগ্র বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করার জন্য আমাদের স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ, যিনি সিকিউরিটি স্পেশালিস্ট এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের একজন প্রখ্যাত সাংবাদিক। ওয়ালিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম শোয়েব, আপনাকে এবং আপনার চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ আমাদের স্টুডিওতে জয়েন করেছেন সরাসরি তুরস্ক থেকে। জনাব ওয়ালিদ, শুরুতেই আমরা একটু জেনে নেই যে তুরস্ক নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কোনো সীমা নেই এবং এটা অনেকটা ভ্যালিডেটেড। তুরস্কের যে রোল বিশ্ব রাজনীতিতে, যখন বাংলাদেশের মানুষ দেখে যে একটি মুসলিম দেশ হিসাবে তুরস্ক ওয়ার্ল্ডের পরাশক্তিদের সাথে একই টেবিলে রোল প্লে করছে, তুরস্কের এরদোগানের কথাকে ডোনাল্ড ট্রাম্প কোট করছে এবং গুরুত্ব দিচ্ছে, এ ধরনের দৃশ্যগুলো যখন বাংলাদেশের মানুষ দেখে, গোটা মুসলিম বিশ্ব দেখে, তখন তারা অনেক বেশি উজ্জীবিত হয়। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি তো বাংলাদেশি ডিসেন্ট, বাট আপনি তুরস্কতে দীর্ঘদিন আছেন, তুরস্কের মেইন স্ট্রিমে আপনি কাজ করছেন। আপনার দৃষ্টিতে আপনি যখন একজন বাংলাদেশি তুর্কি হয়ে এই বিষয়গুলোকে দেখেন, আপনার কাছে কেন মনে হয় বাংলাদেশের মানুষের এই আগ্রহটা তুরস্কের প্রতি, এটা কি লেজিট? কেন এই আগ্রহ? ধন্যবাদ শোয়েব। আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই আমাকে বলতে হচ্ছে যে কমন সিভিলাইজেশন বা আমাদের যে সভ্যতাটা, বাংলাদেশের যে সভ্যতাটা, এইটার বেইজে তুরস্কের একটি বা তুর্কি জাতির একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আপনি যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা আগমন এবং বাংলায় সর্বপ্রথম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করেন, তাহলে দেখবেন যে খিলজিরাও আসলে তুর্কি ভাষাভাষী। একই সাথে পরবর্তীতে দিল্লিতে এবং বাংলায় এবং আমাদের আশেপাশের অঞ্চলগুলোতে তুর্কি জাতির একটি আধিপত্য প্রায় 1000 বছরের ছিল। 1757 সাল, এমনকি 1857 সালের যে বিদ্রোহের মাধ্যমে বাহাদুর শাহ জাফর এর পতন হলো, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের কথা বলছি আমি, দর্শক শ্রোতারা বুঝে গেছেন হয়তো। মুঘল সাম্রাজ্য কিন্তু একটি তুর্কি জাতির দ্বারা পরিচালিত একটি সাম্রাজ্য, অর্থাৎ সম্রাট বাবর নিজে এবং তার পূর্বপুরুষরা আসলে তুর্কি জাতির অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ মঙ্গল আক্রমণ এবং ক্রুসেডের জাতাকলে মুসলিম জাতি যখন পৃষ্ঠ হচ্ছিল, তখন একটি জাতি উঠে দাঁড়ায়, তারা হচ্ছে তুর্কি জাতি, এবং তারা 3টি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যে সাম্রাজ্যগুলো বেশ ব্যাপক শক্তিশালী এবং দুর্দণ্ড প্রতাপে ইতিহাসে তাদের জায়গা করে নিয়েছে। এই 3টি সাম্রাজ্যের প্রথমটি হচ্ছে অটোমান সাম্রাজ্য বা ওসমানিয়া সাম্রাজ্য, দ্বিতীয়টি হচ্ছে ইরান কেন্দ্রিক সাফাউই সাম্রাজ্য এবং তৃতীয়টি হচ্ছে মোগল সাম্রাজ্য। এই 3টি সাম্রাজ্য, এই তুর্কি সাম্রাজ্য এবং এই 3টি সাম্রাজ্যের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এই 3টি সাম্রাজ্যকে গান পাউডার এম্পায়ার বলা হয়। তার কারণ হচ্ছে এই 3টি সাম্রাজ্য সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার করেছে ইনফ্যান্ট্রি এবং ক্যাভেলারির বিরুদ্ধে। এর আগে এই সাম্রাজ্যের একটি সাম্রাজ্য, ফাতিহ সুলতান মেহমেদ, তিনি আমি যে শহরে আছি ইস্তানবুল, যার পূর্ববর্তী নাম ছিল কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপলকে বিজয় করার জন্য কামান ব্যবহার করেছিলেন ওয়াল, কনস্টান্টিনোপলের যে বিখ্যাত প্রাচীর ছিল সেই প্রাচীরগুলোকে ধ্বংস করার জন্য। এরপরে তারই নাতি ইয়াবুস সুলতান সেলিম, তিনি ম্যারজেদাবিকের যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করেন অশ্বারোহী এবং পদাতিকদের বিরুদ্ধে,
এই থেকে তাদের গান পাউডারের এম্পায়ারের, 3টি গান পাউডার এম্পায়ারের ইতিহাস শুরু হয়, এবং ইতিহাসে যেটি বললাম তাদের নাম খচিত রয়েছে। তো আমাদের দেশে, বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ আসলে একটি মুঘল সাম্রাজ্যের অংশ, কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, খুব দুঃখের সাথে বলছি, শিক্ষা ব্যবস্থাটাকে কলোনাইজ করা হয়েছে। কেন কলোনাইজ করা হয়েছে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদেরকে আসলে ওসমানিয়া খেলাফা বা অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস কতটুকু পড়ানো হয়, কিরকম পড়ানো হয়। একই সাথে কিন্তু ইসলামিক হিস্ট্রির ছাত্রদেরকেও আমি এই প্রশ্ন করেছিলাম, কিন্তু উভয় উত্তরই অত্যন্ত আশাহত করেছিল আমাকে। তার কারণ হচ্ছে, অর্থাৎ আমাদের ইতিহাসের বইগুলোতে উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত, রাশেদিন, উমাইয়া, আব্বাসি, তারপর হচ্ছে সরাসরি কলোনিয়াল এইজে চলে যাওয়া হয়, কিন্তু এর আগে যে এই যে 650 বছরের অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস, এই ইতিহাসগুলো কিন্তু আমাদের মানুষের কাছে যে পৌঁছেনি। কিন্তু 2015-16 সালের দিকে আমি যেই চ্যানেলটিতে রয়েছি, এই চ্যানেলটির একটি নাটক বের হয়, দিরিলিশ এরতুরুল বা এরতুরুল রিসারেকশন নামে। এই নাটকটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, যেটি আসলে ওসমান গাজীর পিতা এরতুরুল গাজী, যিনি মূলত আসলে ওসমানিয়া সাম্রাজ্যের গোড়াপত্তনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন, তার ইতিহাসটি অবশ্যই এখানে ড্রামাটাইজেশন আছে, 100% পিওর হিস্ট্রি নেই সেখানে, কিন্তু ওই হিস্ট্রি থেকে অনুপ্রাণিত হয়ে, ওই ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি করা হয়, যেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বাংলাদেশের মানুষরা তুর্কির ইতিহাসের প্রতি দুর্বল হয়ে যায়। আর যদি কূটনৈতিক ভাষায় বলতে হয়, তাহলে সেখানে হঠাৎ করেই বাংলাদেশে তুরস্কের সফট পাওয়ারের একটা বৃদ্ধি পায়। এর বাইরে অবশ্যই এই বিষয়ে আমি আপনাকে একটা আমার মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি আর কি, যে দিরিলিস এরতুগরুলের কথা যে আপনি বললেন, সেই ড্রামা সিরিজের কথা, তো এটা কথা আমি অনেক শুনেছি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি পার্সোনালি দীর্ঘদিন পর্যন্ত এটা দেখিনি। আমার কাছে এ দেখেছে, সে দেখেছে, অনেক প্রশংসা করেছে। এর মধ্যে এক সময়ে ইসলামী ব্যাংকের সাবেক এমডি এবং চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, উনি আমেরিকাতে আছেন। একদিন আমি ওনার সাথে দেখা করতে যাই, ওনার সাথে কথা হয়। কথা প্রসঙ্গে উনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি এই সিরিজটা দেখছো নাকি? তো আমি তাকে বলি যে আমি ওনাকে স্যার বলি, আমার আগের ইউনিভার্সিটি লেভেলের রিলেশন থেকে। তো আমি ওনাকে বলি, না স্যার, আমার এটা দেখা হয়নি, আমি এটার কথা অনেক শুনছি। উনি আমাকে এক্সট্রিমলি তিরস্কার করেন যে আমি কিভাবে এটা এখনো দেখি নাই। তো উনি আমাকে বলেন যে তুমি উর্দু বুঝো কিনা? আমি বলছি স্যার ভাঙা ভাঙা উর্দু বুঝি। তো উনি নিজে আমাকে ইউটিউবের চ্যানেলের এটার কথা বলেন, সেটা মানে ওইটার যে ডিফারেন্ট ভার্সন, তো ওই ডিফারেন্ট ভার্সন গুলো উনি আমাকে বলতে থাকেন যে আমার অবশ্যই এটা দেখা উচিত। মানে আপনি যেটা বলছিলেন যে 15-16 সালের দিকে এই সিরিজটার যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা মানে সবাই যেটা এনজয় করেছে পজিটিভলি, এটা শুধু মানে প্রান্তিক জনগোষ্ঠী না, এটা এই যে এইরকম ব্যাংকের এমডি, চেয়ারম্যান, এলিট লেভেলেও এটা অনেকে দেখেছে, এবং এটা অনেকটা রিভাইভাল ছিল মানুষের মধ্যে। তো এর মধ্যে আপনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে এসেছেন। আপনি বলেছেন যে আমাদের দেশের ইতিহাসে, এমনকি ইসলামের ইতিহাসেও, আপনি ঢাকা ইউনিভার্সিটি উল্লেখ করেছেন, বলেছেন যে এখানে খোলাফায়ে, ইসলামের ইতিহাস বলতে খোলাফায়ে রাশিদিন, রাসূলের পরে খোলাফায়ে রাশিদিনের আলোচনা করা হয়। তারপর এখানে উমাইয়াদের কথা আসে, আব্বাসীদের কথা আসে, অটোম্যানদের কথা এখানে অনুজ্জ, বা ওসমানীয় খেলাফা যেটা, সেটা হচ্ছে সোফার ব্রিটিশদের এই দুনিয়াব্যাপী সাম্রাজ্যের আগের অন্যতম বড় একটি সাম্রাজ্য হচ্ছে ওসমানীয় খেলাফা, এবং এটি একটি মুসলিম সাম্রাজ্য। এবং বাংলাদেশ, ভারতীয় ভূখণ্ড, আরব ভূখণ্ড, ইউরোপের, ইস্টার্ন ইউরোপের একটা বিশাল অংশ নিয়ে এই ওসমানীয় খেলাফতটা সেন্ট্রাল ইউরোপ পর্যন্ত ছিল, হাঙ্গেরি, রাইট, জি, স্লোভেনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, জি, রাইট, সেন্ট্রাল ইউরোপ পর্যন্ত এটা বিস্তৃত ছিল। এই যে বিশাল, মুসলমানদের গর্ব করার মতো এই যে বিশাল সাম্রাজ্য, এবং সবচেয়ে নিকটবর্তী, আধুনিক হিস্ট্রি থেকে চিন্তা করলে সবচেয়ে নিকটবর্তী সাম্রাজ্য টাইমলাইনের দিক থেকে, কিভাবে এটা বাংলাদেশের পাঠ্যপুস্তকে বা আমাদের শিক্ষাক্রমে এটা অনুপস্থিত কিভাবে হলো? আপনার ব্যাখ্যাটা কি? আপনি কি এটা ইনভেস্টিগেশন করেছেন কখনো? জি, আমি এই বিষয়ে একটা দুটো বিষয় এখানে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে মূলত অটোম্যান সাম্রাজ্যটা পতনের পেছনে একজন ভদ্রমহিলার খুব বড় ভূমিকা ছিল। তার নাম হচ্ছে গার্ট্রুড বেল।
এই ভদ্রমহিলা একই সাথে একজন আর্কিওলজিস্ট, আবার একই সাথে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার খুব উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কিন্তু তাকে তার আরেকটি উপাধি হচ্ছে উম্মুল আরাব, মানে আরব জাতির মা। কারণ তিনি আরব জাতীয়তাবাদের চিত্র অঙ্কন করেছিলেন, এবং তিনি মূলত যে এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের একতাকে ভেঙে ফেলার জন্য, বা মাইক্রো ন্যাশনালিজম, আপনি এটাও আর একটা একটু একাডেমিক টার্ম, অর্থাৎ হচ্ছে আপনার ক্ষুদ্র জাতীয়তাবাদ। আপনি যত ক্ষুদ্র হবেন জাতি এবং রাষ্ট্র হিসেবে, আপনি তত নন ফাংশনাল বা অকার্যকর একটি গোষ্ঠীতে অথবা রাষ্ট্রে পরিণত হবেন। এই থিওরিটি তিনি আবিষ্কার করেছিলেন, এবং এটি করার জন্য তার সবচেয়ে বড় হাতিয়ার যেটি ছিল, বিকজ তিনি নিজে একজন শিক্ষিকা ছিলেন, এবং তিনি শিক্ষা ব্যবস্থাকে কলোনাইজেশনের মাধ্যমে এটি করা সম্ভব। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে কলোনাইজেশনের মাধ্যমে এমন একটা কিছু করা সম্ভব যেটির কারণে আপনি আপনার পিতার মুখে থুতু দিবেন, অথচ আপনার পিতাকে আপনার সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরার কথা, আপনার দাদাকে আপনার অত্যন্ত শ্রদ্ধা করার কথা। কিন্তু আপনাকে যদি ট্রেন করি, তাহলে দেখা যাবে যে আপনি আপনার দাদাকে পিটাচ্ছেন, গালি দিচ্ছেন। যেমন এখন ভারতবর্ষে বা বাংলাদেশে বিশেষ করে অনেকেই বিগত 16 বছরের একটি এই শিক্ষা ব্যবস্থার কারণে অনেকেই এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিংবা সম্রাট বাবর বা ঔরঙ্গজেবকে অনেক গালিগালাজ করতে শুনেছি যে তারা হচ্ছে আসলে বিদেশি আগ্রাসক। কিন্তু কেউকে কিন্তু মানে দেখবেন যে ব্রিটিশদেরকে কিন্তু সেইভাবে গালিগালাজ করা হয় না। কিংবা ইনফ্যাক্ট বাংলাদেশের পরাধীনতার ইতিহাসে যে পলাশী যুদ্ধের যে ইতিহাসটি রয়েছে, এটির সঠিক ইতিহাসটিও আসলে আমাদের কিন্তু যে সিলেবাস, এই সিলেবাসের ভেতরে পড়ানো হয় না। কেউ যদি নিজে আগ্রহ করে জেনে নেয় তাহলে সেটা তো শিক্ষা ব্যবস্থা। এ কারণে মূলত তুরস্কের এডুকেশন পলিসি বা শিক্ষানীতি তুরস্কের রাষ্ট্রীয় নিরাপত্তা নীতির অংশ। কাজে টার্কির যে ডিফেন্স বা সিকিউরিটি পলিসি, এইটার প্রথম স্টেপটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা, তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা তাদের, এবং শিক্ষামন্ত্রী যিনি হন তিনি কিন্তু এখানকার যে ডিফেন্স কমিটি রয়েছে সেই কমিটির একজন মেম্বার। শুধু প্রতিরক্ষা মন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী নয়, বা গোয়েন্দা সংস্থার প্রধান নয়, শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী এই দুজন কিন্তু তুরস্কের নিরাপত্তা পরিষদের মেম্বার, এবং যারা প্রেসিডেন্টের নেতৃত্বে এই নিরাপত্তা পরিষদটি হয়ে থাকে। তুরস্কের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই পরিষদ থেকে আসে। যে আপনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আপনার টার্মটা ছিল যে শিক্ষা ব্যবস্থার কলোনাইজেশন, যে উপনিবাস যেটা কলোনাইজেশন, সেটা যে শুধু বা জিওগ্রাফিক্যাল এরিয়া অকুপাই করা না, মানুষের মন মস্তিষ্ককেও অকুপাই করা, এবং সেটি করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে তাদের, মানে যারা ব্রিটিশ বা যারা কলোনাইজ করেছে তাদের পারপাস সার্ভ করার একটি জায়গা থেকে। তো আপনি যেটা বলছেন, তো সেটি তো হচ্ছে ব্রিটিশদের কথা বলছেন, মিস বেলের কথা আপনি বলছেন। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 47-এ, এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে, একটি স্বাধীন সত্তা পেয়েছে। তারপর আমরা 71-এ আবার পাকিস্তান থেকে যখন সেপারেটেড হলাম, স্বাধীন হলাম, আমরাও 50 বছর পার করেছি বাংলাদেশের মানুষের, এই ভূখণ্ডের মানুষের পরিপূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে। এই 50 বছরেও কি আমরা এই কলোনাইজেশন থেকে মুক্ত হইনি, যেটা শিক্ষা ব্যবস্থা কলোনাইজেশন বলছেন আপনি? এটা তো আসলে আপনি একটু দেখেন যে 50 বছরে যেটা আপনি বলছেন যে আমরা স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি, এই কথাগুলো এগুলো আসলে আপেক্ষিক কথা। আপনি কিসের অপেক্ষায় মুক্ত, কিসের অপেক্ষায় স্বাধীন, এটা একটু বিবেচনায় আনতে হবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে যিনি আমাদের প্রথম সংবিধান রচনা করেছেন, নিঃসন্দেহে আমি তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে প্রশ্ন করছি না, কিন্তু তিনি কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত। আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলছেন, আপনি ডক্টর কামাল হোসেন বলছি, আমি ডক্টর কামাল হোসেনের কথা বলছি, আমি মহাত্মা গান্ধীর কথা বলছি, আমি মোহাম্মদ আলী জিন্নার কথা বলছি। এবং আরেকটি মজার বিষয় দেখুন, এটা একটা থার্ড ওয়ার্ল্ড সিনড্রোম। প্রত্যেকটা থার্ড ওয়ার্ল্ড রাষ্ট্রে বা তৃতীয় বিশ্ব রাষ্ট্রকে যাকে বানাবে, সেই রাষ্ট্রে একটা করে জাতির পিতা থাকে। যেমন পাকিস্তানের জাতির পিতা, ভারতের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা, ইনফ্যাক্ট তুরস্কের জাতির পিতাও ছিল, যার ওই পিতৃত্বের প্রভাবটা গত
22 বছর এরদোয়ানের শাসনে একটু একটু কমে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি দেখুন আমেরিকাতে তারা কি বলে ফাউন্ডিং ফাদার্স, মানে একটা গ্রুপ অফ পিপল। এখানে কি তারা শুধু জর্জ ওয়াশিংটনকে জাতির পিতা মনে করে না, তারা নেথানিয়েল গ্রিনকে, তারা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিনকে, তারা জন অ্যাডামসকে, তারা থমাস জেফারসনকে, তারা ওই যুদ্ধে বা ওই রেভলিউশনে যারা, নট নেসেসারি যে তাদেরকে সরাসরি যুদ্ধ করতে হবে, রেভলিউশনে যারা অংশগ্রহণ করেছে, রোল প্লে করেছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ফ্রান্সে গিয়ে কূটনীতি করেছে, ফ্রান্সের সামরিক সহায়তা নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। তাকেও কিন্তু ফাউন্ডিং ফাদার্স এর অন্তর্গত করা হয়েছে, ঠিক আছে। এবং ব্রিটেনে দেখুন জাতির পিতা নেই, জার্মানের জাতির পিতা নেই। এই যে আমাদেরকে যেমন আরেকটি বলা হয় জার্মানের জাতির পিতা বিসমার্ককে বলা হয়, অটো না, এরকম কিছু বলা হয় না। তাকে আধুনিক যার যার প্রাশিয়ান রাষ্ট্রের আধুনিক প্রাশিয়ান সাম্রাজ্যের স্থপতি বলা হতো, তাকে জাতির পিতা বলা হতো না। এই জাতির পিতা কনসেপ্টটা হচ্ছে এই যে যাকে তৃতীয় বিশ্ব বানিয়ে রাখবে তাদের মাথার উপরে একটা করে বাবা নিয়োগ করা। এটাও কিন্তু একটা পোস্ট কলোনিয়াল সিনড্রোমের একটি একটি চরিত্র। কাজে আপনি এদের এইভাবে এই পলিসিতে আপনি শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করবেন কিভাবে, কোন শিক্ষা ব্যবস্থা আপনার সমাজকে আগে নিয়ে যাবে বা আপনার সমাজের জন্য উপযোগী, এটা আপনি কিভাবে করবেন? এটা এই সিস্টেমের মধ্যে থেকে করা সম্ভব না। জি সোহেব। জি, আমরা ওসমানিয়া খেলাফত নিয়ে একটু কথা বলছিলাম, এবং আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে ওসমানিয়া খেলাফতটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা খোলাফায়ে রাশিদিন, ইসলামিক ইতিহাসও যদি আমরা পড়ি, খোলাফায়ে রাশিদিন, আব্বাসীয়, তারপরে উমাইয়া, এদের কথা আমরা পড়ছি, আমরা জাম্প করে চলে যাচ্ছি ইংরেজ শাসনের দিকে, মাঝে দিয়ে যে ওসমানীয় খেলাফত। আপনি কি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আপনি যদি সেই ব্যাকে ফিরে যান, যখন ওসমানীয় খেলাফা বা অটোমান এম্পায়ার যখন এক্সিস্টিং, তখন এই উপমহাদেশের সাথে ওসমানীয় খেলাফার সম্পর্কটা কি ছিল আসলে, এই বিষয়টা কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন? দেখুন, এই বিষয়ে আসলে বাংলাদেশে এখানে আমার পরিচিত বেশ কয়েকজন বাংলাদেশি ছাত্র আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখানে গবেষণা করছে, পিএইচডি করছে, তারা অনেক ভালো কাজ করছে। তো আমি সংক্ষেপে কিছু জিনিস বলি। অটোমান সাম্রাজ্য 1700 শতকেও এত শক্তিশালী ছিল যে তাদের নেভি পর্তুগিজদেরকে পিটিয়েছে ইন্দোনেশিয়াতে যে, এবং আচে দ্বীপটাকে তারা স্বাধীন করেছে। কাজে ভারতীয় উপমহাদেশকে তারা একটু অ্যাভয়েড করে যেত এই কারণে যে আরেকজন মুসলিম শাসক এখানে শাসন করছে, সে হচ্ছে মোগল সম্রাট। কিন্তু খুতবা সেই আমলেও অটোমান খলিফা বা ওসমানী খলিফার নামেই পড়া হতো। খুতবা একজন অথরিটির যে সেন্টার ছিল তিনি ওসমানী শাসকই ছিলেন বা ওসমানী খলিফাই ছিলেন, এবং তার নামে আফগানিস্তান থেকে শুরু করে আমাদের একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় তার নামে এই খুতবা পড়া হতো। কিন্তু টাকাটা ছাপা হতো। সময় যে খুতবার কথা বলছেন সেটার কথা বলছেন? জি, একটু সংক্ষেপে বলে নিই। মুসলমান রাষ্ট্রের 3টা বৈশিষ্ট্য আছে, এটি হাদিস দ্বারা সলিডিফাই করা। প্রথমটি হচ্ছে খুতবা ওই দেশের শাসকের নামে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে ওই দেশের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার ওই দেশের শাসক হবে। তৃতীয়ত হচ্ছে ওই দেশের মুদ্রাটা স্বাধীন মুসলিম দেশের মুদ্রা, ওই স্বাধীন শাসকের নামে মুদ্রাটা ছাপানো হবে। মানে অর্থনীতি, সামরিক নীতি এবং রাজনীতি, এই 3টা অথরিটি হচ্ছে একজন স্বাধীন সার্বভৌম শাসকের হাতে থাকবে একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রে। কিন্তু যখন খেলাফতের সিস্টেম প্রতিষ্ঠিত ছিল, শুধুমাত্র খেলাফতের খলিফার নামে জুমার খুতবাটা হতো, আর মুদ্রা কিন্তু সব জায়গায় নিজের নামে ছাপানো হতো। সামরিক বাহিনীর কমান্ডারও সেখানকার স্থানীয় নবাব, সুলতান বা সম্রাটরা ছিল। কিন্তু খলিফা যদি একটা ডাক দেয় যে এইখানে ইসলামের উপরে একটা বৃহৎ হুমকি আসছে, খলিফা হিসাবে আমি তোমাদেরকে এই জিহাদে গ্রহণ করতে ডাকলাম, তারা আসতো। তো আমাদের সাথে বা ভারতীয় উপমহাদেশের সাথে বা তৎকালীন মোগল সম্রাটের সাথে সম্পর্কটা ছিল একটা আরেকটাকে ফিট করত 3টা ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে ইকোনমিক্যালি, অর্থনৈতিক ভাবে একে অপরের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা বলতে নৌ যানের নিরাপত্তা, বা যেটাকে মডার্ন ভাষায় আমরা বলি যে
রাইটস অফ ফ্রি নেভিগেশন, হ্যাঁ, সেইটা একে অপরকে সাপোর্ট দিত। চীন হচ্ছে ইল, অর্থাৎ আমাদের দেশে একটা সময় দেখা গেল যে প্রথম দিকে অর্থাৎ সম্রাট বাবর, হুমায়ুন, তারপরে যখন সম্রাট আকবর আসলেন, আমাদের ওই অঞ্চলে একজন বড় আলেম, ইমাম রাব্বানি বলা হয় তাকে তুরস্কে, শায়েখ হোসেন সারহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি বলা হয় ওনাকে। ওনার যে মেকতুবাতে রাব্বানিয়া বইটি, এই বইটি ফিট করলো সেন্ট্রাল এশিয়াকে, এবং সেখান থেকে আলেম ওলামারা আসলেন তুর্কিতে। তারা এখানে ইসলামের প্রচার প্রসার করলেন, খেলাফত কায়েম হলো। তারপর থেকে এই স্কুলগুলো থেকে আবার ভারতে যেত, ভারতীয় উপমহাদেশে যেত। এটা বন্ধ হয়ে যায় ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার সাথে সাথে। তো এই তিনটা কানেকশন আমি উল্লেখ করতে চাচ্ছি। জি, এবং ইন্টারেস্টিংলি এনাফ কয়েক বছরখানেক আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে ওসমানিয়া খেলাফার সময়ে যখন তাদের একটা বিরাট নৌ, আপনি যেটার কথা বলছিলেন, একটা বিরাট নৌ শক্তি ছিল। ইন্টারেস্টিংলি এনাফ যে সেখানকার যে নৌ সামরিক যুদ্ধ জাহাজগুলো, তার যুদ্ধজাহাজের অনেকটা অংশ বাংলাদেশের চট্টগ্রামে তৈরি হতো এবং এখান থেকে যেত। তো সেটা পড়তে গিয়ে আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের তখন সামর্থ্য ছিল যে একটি পরাশক্তির যুদ্ধজাহাজ তৈরির মতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওসমানিয়া খেলাফা বা বর্তমান তুর্কির সাথে বাংলাদেশের যে এই যে ট্রেডের সম্পর্ক ছিল, আমি নিজে অবাক হচ্ছিলাম এটা কিভাবে তাহলে চলে গেল। মানে আমরা কিভাবে এই যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতা হারালাম, এবং এই তুর্কির সাথে আমাদের সামরিক যোগাযোগের বা ম্যানুফ্যাকচারিং এর যে একটা সম্পর্ক, এটা কিভাবে আমরা লস্ট করলাম। তো আমি ওইখান থেকে আমি একটু চলে যাই বর্তমান তুরস্কের দিকে। আমরা জানি যে বর্তমান তুরস্কের অবিসাংবাদিত নেতা হিসাবে এরদোগান আছেন, এবং উনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। উনি প্রথমে প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকে উনি সিস্টেম পরিবর্তন করে রাষ্ট্রপতি হয়েছেন, এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এরদোগান। এরদোগান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে উনি, আমার যদি ভুল না হয়ে থাকে, ইস্তাম্বুল শহরের মেয়র ছিলেন, নাকি আনকারার, ইস্তাম্বুলের না আনকারার, তো ইস্তাম্বুলের উনি মেয়র ছিলেন। তো আপনি কি একটু বলবেন যে এরদোগানের এই যে জনপ্রিয়তা বা তার যে একটা প্রভাব তুর্কিতে এবং তুর্কির বাইরে গোটা মুসলিম বিশ্বে, আপনার দৃষ্টিতে এটার মেইন কারণটা কি? উনি এত জনপ্রিয় কিভাবে এবং কেন? আচ্ছা, আমি এর অনেকগুলো কারণ আছে, যেটা সবচেয়ে বোধগম্য আমি সেটা আপনাকে বুঝিয়ে দেই। এরদোয়ানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, অর্থাৎ 2003 সাল থেকে আজকে হচ্ছে 2025, এই 22 বছরে তুর্কির বিশাল একটি জনসংখ্যা নিম্নবিত্ত থেকে নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, এবং উচ্চবিত্ত থেকে অতি উচ্চবিত্তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ জনগণের মানে আমি বুঝাতে চাচ্ছি যে সোশ্যাল ট্রানজ্যাকশন বা সামাজিক স্থানান্তরটা একটি বিশাল বড় জনসংখ্যাকে জীবনের উপরে প্রভাব ফেলেছে। তিনি, তার একটি বৈশিষ্ট্য আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে তিনি কোনো সুপারফিশিয়াল বা যেটি, এটাকে কি বলবো বাংলায়, এটার প্রতিশব্দ আমার এই মুহূর্তে মাথায় আসছে না, অর্থাৎ তিনি কোনো অবান্তর কথা বলেন না। কোনো কপটতার কথা বলছেন আপনি, তাই তো? না, কপটতা না, এমনি তো উনি কপট না, উনি খুব সোজাসুজি কথাবার্তা বলার মানুষ। উনি মানে খুব একটা বেশি, খুব গভীর একজন রাজনীতিবিদ, কিন্তু একই সাথে ধোঁকাবাজ বা কপট না। তার যে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি আপনাকে যেটা প্রমিস করবে সেটা রিয়েল প্রমিস। আপনাকে এইটা বলবেন না যে ভাই দেখো আমাদের মধ্যে একতার অভাব, এখন আমাদের সবাইকে একে অপরকে আলিঙ্গন করতে হবে, ভালোবাসা বৃদ্ধি করতে হবে। অথবা তিনি কখনো এটা বলেন না যে আমরা একটা স্বপ্নের তুর্কি গড়বো। আমরা যেমন আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমি এটি বলতে শুনেছি, একটি স্বপ্নের বাংলাদেশ গড়বো, একটি সোনার বাংলাদেশ গড়বো। আসলে তাই তো, যে স্বপ্নের বাংলাদেশ বলতে আসলে কি বোঝায়? আপনার নাগরিক অধিকার যদি না থাকে, বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার না থাকে, স্বপ্নের বাংলাদেশ বলতে আসলে কি বোঝায়? তো আপনি বলতে একটি বায়োবিও প্রমিস, সেটা এরদোগান করেন না, তাই তো? না, তার কথা হচ্ছে যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তার ইলেকটোরাল ক্যাম্পেইন গুলোতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি, তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মূলত বলবেন যে তুর্কির ভেতরে এই মুহূর্তে
450 কিলোমিটারের ট্রেনওয়ে রয়েছে, রেলওয়ে রয়েছে। আমরা এটাকে 1200 কিলোমিটারে উন্নতি করব 5 বছরের ম্যান্ডেট যদি দেন 5 বছরের ভেতরে। তুর্কিতে 18,000 কিলোমিটার রাস্তা রয়েছে, আমরা এটাকে 36,000 কিলোমিটারে উন্নীত করব 5 বছরের ভেতরে। এত টাকা বাজেট। বেশিরভাগ ডিফেন্স প্রজেক্ট গুলো বাদে বেশিরভাগ প্রজেক্টে তিনি এই টাকার ভেতরে আমি করে দিব এই সময়ের ভিতরে, এই ধরনের কথা বলেন, মানে খুব আর্টিকুলেট কথা বলেন জনগণকে। ধরেন একটি উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন যে 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের তুরস্কে একটি বিশাল ভূমিকম্প হয় এবং প্রায় বিশাল একটি জনসংখ্যা নিহত হয়েছে এবং দুটি শহর, আসলে 10টি শহর ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এর মধ্যে 2টি শহর সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আমি সাংবাদিকতা করার কারণে সেই জায়গায় গিয়েছিলাম। আপনার ড্রোন থেকে দেখে মনে হবে যে কেউ যেন নিউক্লিয়ার বোমা ফেলেছে। আচ্ছা, 2 বছর আপনি আজকে যদি যান আপনি চিনতে পারবেন না ওই জায়গাগুলোকে। দোজ প্লেস আর মেগা সিটিজ না, ওগুলো এক একটা মেগা শহর হয়ে গিয়েছে। 5 লক্ষ বিল্ডিং নির্মাণ করা হয়েছে এবং এর মধ্যে 3 লক্ষ জনগণকে হস্তান্তর করা হয়েছে যারা আসলে দুর্গত ওই ভূমিকম্পে। তো তার কাজ, এই কাজগুলোর কারণে তার সাথে যে জনগণের যে কানেকশনটা, এই কানেকশনটা গভীর। এর আরেকটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেদিন আমি একেবারে সরেজমিনে সাক্ষী। তিনি, তার বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান করা হলো 2016 সালের 15ই জুলাই। তিনি 15 জুলাই সন্ধ্যার সময় ইজমির থেকে প্লেনে ল্যান্ড করলেন কোথায়? ইস্তানবুল এয়ারপোর্টে। তিনি প্লেনে উঠার আগে একটি বিবৃতি দিলেন টেলিভিশনে, ফেস টাইমে এসে যে হে জনগণ, আমি এয়ারপোর্টে নামবো, তোমরা এয়ারপোর্টে আসো, তোমরা সকল ময়দানগুলোতে জড়ো হও। এবং দেখা গেল যে 3.5 থেকে 4 লাখ লোক জড়ো হলো এয়ারপোর্টে। তিনি কি করলেন? তিনি কিন্তু অমুক পাশের দেশে একটু যায় একটু লুকাইলে আমার নিরাপত্তাটা আগে প্রয়োজন, হ্যাঁ, বা পাশের দেশের কে কি বলে না, উনি সরাসরি জনগণের মধ্যে ঢুকে গেলেন। কোনো ট্যাঙ্ক, কোনো পুলিশ, কোনো সিকিউরিটি ফোর্স, কোনো স্পেশাল ফোর্স তার গার্ড না, তার গার্ড হচ্ছে জনগণ। এই জনগণকে কিন্তু সে ব্যক্তিগতভাবে কাউকে চিনে না, এমনও হতে পারে। তার দলের কিছু তার পরিচিত নেতা কর্মী সেখানে কয়জন, হয়তো 150-200 ছিল, কিন্তু সেখানে 4.5 লাখ লোক, এরা জনগণ তাকে ভালোবাসে দেখে গিয়েছে। কেন? তার ছেলেটা হয়তো একটা মানে যে কোনো খুব নিম্ন শ্রেণীর একটা স্কুলে পড়াশোনা করতো, কিন্তু তার অর্থনৈতিক যে উন্নতিটা হয়েছে, অর্থাৎ সে যে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে, যার কারণে তার একটা থাকার ঠিকানা হয়েছে হয়তো, অথবা তার সন্তানটাকে সে একটি ভালো শিক্ষাপীঠে পাঠাচ্ছে শিক্ষা গ্রহণ করার জন্য, সে সন্তুষ্ট, সে খুশি, সে সচ্ছল, যার কারণে সে এসেছে। এখানে কিন্তু একেবারে ধনীরা অথবা একেবারে গরিবরা, এই শ্রেণীর মানুষজন কিন্তু এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামেনি। রাস্তায় নেমেছে এই যে মধ্যবিত্তর মধ্যে যে 3টা শ্রেণী, এরা। এবং এরদোয়ান স্পিক্স ফর হিম, তারা মনে করে যে এরদোয়ান তাদের একজন, এ কারণে তার এই জনপ্রিয়তা। এবং তাকে আপনি যেটা বললেন যে অবিসংবাদিত নেতা, দেখুন তুরস্কের যারা বিরোধী দল রয়েছে তাদের সাংবাদিকরা, নেতা কর্মীরা রাষ্ট্রপতি এরদোয়ানকে বাপমা তুলে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়। বাংলাদেশে এটা করলে হচ্ছে দেখা যেত যে একটি নির্দিষ্ট দলের গুন্ডা যে তাকে হয়তো খতম করে দিয়ে আসতো, কিন্তু এখানে কিন্তু এগুলো হয়নি। তার এই জিনিসটা হচ্ছে দুইটা, নিউ ইয়র্ক টাইমস আর এই যে টেলিগ্রাফ, দ্য ডেইলি মেইল, এরকম কিছু পশ্চিমা নিউজ পেপার তাকে, বামপন্থী পশ্চিমা নিউজ পেপার তাকে এইভাবে পোর্ট্রে করে যে রাষ্ট্রপতি এরদোয়ান হচ্ছে একজন একনায়ক, একজন অতি শক্তিশালী শাসক। আসলে বিষয়টা তা না। তিনি জনসমর্থন না নিয়ে এই পর্যন্ত কোনো কাজ করেননি। জনসমর্থন না নিয়ে, যখন জনসমর্থন এলজিবিটি কিউর পক্ষে ছিল তিনি বলেছেন আচ্ছা এটা শিথিল করা গেল। যখন জনসমর্থন এলজিবিটি কিউর বিরুদ্ধে চলে গেছে, যে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তিনি সাথে সাথে এটা বন্ধ করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। তো এইটা হচ্ছে ইউরোপের যে সামাজিক ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থার এখানকার রাজনীতি আসলে তাদের বোধগম্য নয়। কাজে ইউরোপের যারা লিবারাল রাজনীতিবিদরা রয়েছেন তাদের যে 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 উইন্ডো অফ অ্যানালাইসিং টার্কি, এইটা দিয়ে করলে হচ্ছে এরদোয়ানকে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা যেটা আমি বললাম, আমি আমার দেখা মতে আর কি। জি শোয়েব, ধন্যবাদ আপনাকে। আপনি এরদোগানের জনপ্রিয়তার পেছনে
একটি ইকোনমিক মোবিলিটির কথাকে এমফাসাইজ করছিলেন। আপনি বলছিলেন যে মানুষের জীবনযাত্রার যে মান, লিভিং স্ট্যান্ডার্ড সেটাকে অনেক উন্নত হয়েছে। আপনি ভূমিকম্পে বিধ্বস্ত কিছু এলাকার কথা বললেন এবং তাদের বিফোর এন্ড আফটার সিনারিওর কথা আমাদেরকে বললেন। আপনার দৃষ্টিতে এরদোগান ক্ষমতায় আসার আগে বা মেয়র হওয়ার আগে বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার আগে এই ডেভেলপমেন্ট গুলো হয়নি কেন? যেমন বাংলাদেশে আমি আপনাকে একটা উদাহরণ দিই যে বাংলাদেশের রিসোর্সের হয়তো বা কম নাই, কিন্তু বাংলাদেশের একটি বড় সমস্যা দুর্নীতি। প্রকল্পগুলোতে যে বরাদ্দ হয় তার সিংহভাগ চলে যায় দুর্নীতিবাজ কর্মকর্তা বা পলিটিশিয়ানদের কাছে। তুর্কির সমস্যাটা কি ছিল তখন? তুর্কির সমস্যাটা ঠিক আপনি যে উদাহরণগুলো বাংলাদেশের ব্যাপারে বলছেন এই সমস্যাগুলো ছিল। প্রথমত ব্যুরোক্রেটিক জটিলতা ছিল। এরদোয়ান সেইটাকে ইভেট করেছে টেকনোক্রেসি দিয়ে। অর্থাৎ একজন যোগ্য ব্যক্তি, যেমন একটি উদাহরণ দিচ্ছি, তুরস্কের যে গাড়ি নিজস্ব ব্র্যান্ড টিওজিজি টোগ, ঠিক আছে, ইভি তৈরি করে, এটির যে সিইও রয়েছে প্রধান, তিনি হচ্ছে বশের সিইও ছিলেন, একজন তুর্ক বংশোদ্ভূত ব্যক্তি, যিনি সর্বোচ্চ জার্মান কোম্পানির সর্বোচ্চ পজিশনে ছিলেন। তাকে তিনি রিভার্স ব্রেন ড্রেন করে নিয়ে এসে এখানে একটি দায়িত্বতে বসিয়ে দিতে সক্ষম হয়েছেন। একই সাথে যে ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো, সেখানেও রিভার্স ড্রেন করাতে তিনি সক্ষম হয়েছেন। এর বাইরে ধরুন আজকে একটি কথা বলি, আজকে গোয়েন্দা বাহিনীর প্রধান, আজকে রাষ্ট্রপতি এরদোয়ানের প্রধান মুখপাত্র, আজকে পররাষ্ট্রমন্ত্রী, এই যে পজিশন গুলো, এগুলো বিশেষ করে আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান একটি ব্যুরোক্রেটিক পজিশন, কিন্তু আজকে দেখুন সেখানে কিন্তু একজন একাডেমিয়া থেকে একজন ব্যক্তি, যিনি আসলে ফিলোসফিতে পিএইচডি করেছেন, মোল্লা সাদরার যে ইসলামিক ফিলোসফি সেটার উপরে পিএইচডি করেছেন, সেই একজন ব্যক্তি গোয়েন্দা সংস্থার প্রধান হয়ে বসে আছে। এতে কি হয়েছে, মানে আমি মনে করি যে তিনি 11 মাস বা 1 বছরের মতো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন, এর মধ্যে বা 1.5 বছর হবে। এর মধ্যে সিরিয়াতে তুরস্কের একটি বিশাল সফলতা এসেছে। এখন সামনের দিনে সুদানে আপনারা দেখবেন। এর মধ্যে গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের, তালেবান প্রশাসিত আফগানিস্তানের মধ্যে যে সংঘাতটি, এটি কিন্তু গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সামলানোর জন্য চেষ্টা করছেন। তো তার যে গোয়েন্দা সফলতা এবং তার যে তৎপরতা, এটি কিন্তু বলে দিচ্ছে যে তিনি আসলে সফল। যেমন আমি 1 মিনিটের ভিতরে আপনাকে 3টি উদাহরণ দিয়ে দিলাম যে তার এঙ্গেজমেন্টটা কতটুকু। তো এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার এই গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন এর আগে। তো এই যে একটি টিম বানানো টেকনোক্র্যাট থেকে নিয়ে যোগ্যতার বেসিসে, অর্থাৎ মেরিটোক্রেসির বেসিসে, এখন একজন মানুষ বিসিএস দিয়ে বা টার্কিতে বলে কেপিএসএস, সরকারি পরীক্ষায় এন্ট্রান্স এক্সাম যেটি, তো একজন মানুষ কেপিএসএস দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করলো, কিন্তু তার যে উত্তর প্রমোশন হচ্ছে এবং তিনি যে উন্নত একটি জায়গায় যাচ্ছেন, তাকে হয়তো ট্রেনিং এর জন্য এখানে সেখানে পাঠানো হচ্ছে, বাট এই যে কনসেপ্টটা, এর চেয়ে যে একজন বাইরে অলরেডি সফল, যেমন তুরস্কের এখন যিনি অর্থমন্ত্রী রয়েছেন, তিনি ব্যাংক অফ ইউরোপের সিইও ছিলেন, এর আগে অর্থমন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব চলে গিয়েছে, ব্যাংক অফ ইউরোপের সিইও ছিলেন তিনি, তাকে আবার ডেকে নিয়ে এসে অর্থমন্ত্রী করেছে, কারণ তার যোগ্যতা প্রমাণিত বিশ্ব দরবারে। তো এরকম লোকদেরকে বসিয়ে হচ্ছে তিনি প্রথমত এই একাডেমিয়া থেকে, ইন্টেলিজেন্সিয়া থেকে, এবং এই যে যারা এক্সপ্যাট্রিয়েটস রয়েছেন বাইরে তুরস্কে, তাদেরকে ভেতরে এনে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তিনি তার রাষ্ট্র পরিচালনাটাকে সহজ করে ফেলেছেন। তো এর পাশাপাশি আরেকটি উদাহরণ হচ্ছে যেভাবে তিনি আর কি এই সফলতায় আসলেন আগের প্রশাসনিক এই জঞ্জালকে এড়িয়ে, সেটি হচ্ছে তার যে নিরাপত্তার বিষয়ে তিনি কিন্তু একদম অনড়। নিরাপত্তার বিষয়ে আমেরিকার বিরাট ধরনের অবরোধের মুখে পড়েও তিনি কিন্তু রাশিয়া থেকে S-400 কিনেছেন, যার আরেকটি কারণ হচ্ছে জনগণ তাকে বিশ্বাস করে। দেখুন, তুরস্কের 8টি দেশের সাথে বর্ডার রয়েছে সোহেল, এবং 8টি দেশের ভেতরে 6টি দেশই ভোলাটাইল। সিরিয়া একটি যুদ্ধক্ষেত্র, ইরাক একটি যুদ্ধক্ষেত্র, ইরান একটি যুদ্ধক্ষেত্র, ইউক্রেন একটি যুদ্ধক্ষেত্র, রাশিয়া একটি যুদ্ধক্ষেত্র, জর্জিয়া সেখানেও কিন্তু রাশিয়ার সাথে সংঘাত রয়েছে। শুধুমাত্র গ্রিস আর বুলগেরিয়া বাদে বাকি যে বর্ডার গুলো রয়েছে আমাদের, এগুলো কিন্তু কনভুলেটেড বর্ডার। কিন্তু এই গ্রিসের সাথেও তুরস্কের ঐতিহাসিক কিছু আমাদের ঐতিহাসিক শত্রুতা না, প্রপার শত্রুতা আছে, এখনো আছে, সাইপ্রাস নিয়ে এবং অনেকগুলো আইল্যান্ড নিয়ে, সে কথায় যাচ্ছি না, কিন্তু শত্রুতা রয়েছে।
এই অগ্নিকুণ্ডের ভেতরে বসে তুরস্ক কিন্তু নিরাপদ। এটিরও একটি ক্রেডিট তার যায় যে তিনি তার যে কালেকটিভ সিকিউরিটি রিফ্লেক্স রয়েছে এটি খুব শার্প, এটি খুব তীক্ষ্ণ। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে তিনি এর উপরে নির্ভর করব, ওর উপরে নির্ভর করব, পুতিন তার খুব ভালো বন্ধু। কিন্তু দেখুন তিনি 2017 সালে পুতিনের কাছ থেকে S-400 কিনে এনেছেন। আজকে 2025, আজকে S-400 এর চেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি কিনা আপনার S-400 এর চেয়ে অনেক বেশি উন্নত একটি আর্কিটেকচারাল প্ল্যাটফর্মের উপরে প্রতিষ্ঠিত, এরকম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা তিনি তার দেশে নিয়োগ করেছেন এবং S-400 গুলোকে টার্ন অফ করে গ্যারেজে রেখে দিয়েছেন। তো এ থেকে বোঝা যাচ্ছে যে তার অ্যাম্বিশনটা, তার নিরাপত্তার ব্যাপারে ওটা লাগতো ওই সময়। তিনি পুতিনের সাথে আইসক্রিম খেয়ে তাকে একটু এখানের ইস্তানবুলে আপ্যায়ন করে এটা কিনে নিয়ে আসছে। আবার এখন এটা লাগছে না কারণ তার কিন্তু ওই সময় মাথায় ছিল, কারণ 8 বছরে আপনাদের পেট্রিয়ট প্যাক-3 এবং থার্ড দুইটার সমন্বিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা তৈরি করা কিন্তু খুবই কঠিন, কিন্তু তিনি করেছেন 8 বছরে, যেটি আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের 30 বছর লেগেছে। তো এই যে তার যে এইম এবং টার্গেট, এটা থেকে তিনি অবিচল, বিশেষ করে নিরাপত্তার প্রশ্নে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে রাইট পারসন খুঁজে বের করা, এদের নিয়ে একটা টিম করা এবং এই ব্যুরোক্রেসিটাকে অতিক্রম করে তাদেরকে বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ কি পজিশন গুলোতে দেয়া এবং তাদের মাধ্যমে কাজটা আদায় করে নেওয়া। আপনার সাথে আমি একমত যে তুরস্কের অর্থনৈতিক চেহারা অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যদি তুলনামূলকভাবে দেখি তাহলে ইউরোপের যে অন্য কান্ট্রি গুলো আছে, যদি আমরা ইউরোপের জার্মানি, ব্রিটিশ, ফ্রান্স এগুলোর মতো কান্ট্রি গুলোকে দেখি, তাহলে ভাবে অর্থনৈতিক সূচকে তুরস্ক এখনো অনেক পিছনে আছে তাদের তুলনায়, এবং তুরস্ককে এখনো বলা হয় যে ইউরোপের দুর্বল চাইল্ড বা রুগ্ন চাইল্ড, এরকম একটা উপমা দেয়া হয়। এই বিষয়টা কেন? এটার সাথে আমি আরেকটা জিনিস জেনে নিই যে তুরস্কের ইউরোপিয়ান ইউনিয়নের যে মেম্বারশিপ তুরস্ককে দেয়া হচ্ছে না, সেটার কারণ কি এই তুরস্কের জীবনযাত্রার মান বাড়ার পরেও সামগ্রিক অর্থনীতি কম্প্যাটিবিলিটি না থাকাটা, নাকি অন্য কোনো রাজনীতি আছে এর পিছনে? আপনি প্রথম থেকে বলি তাহলে আপনার এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, তুরস্কের এই মুহূর্তে তুরস্ক কিন্তু $1.4 ট্রিলিয়ন একটি অর্থনীতি, কিন্তু অবশ্যই আপনি যেটি বলছেন যে পশ্চিম ইউরোপের চেয়ে তুরস্কের অর্থনৈতিক অগ্রগতিটি এখনো অনেক পিছিয়ে রয়েছে। যদিও তুরস্কের ওই যাওয়ার গতি, ওই পজিশনে যাওয়ার গতিটি, অর্থাৎ জিডিপি ইনক্রিমেন্ট রেটটা ওদের চেয়ে ভালো তুরস্কে, কিন্তু তারপরও এখনো সেখানে যেতে পারেনি। এটির প্রথমত কারণ হচ্ছে যে কলোনিয়াল রিসোর্সেস। ধরুন আপনি ফ্রান্সের অর্থনীতি, ফ্রান্স কিছুদিন আগ পর্যন্ত তারা হচ্ছে মালির টাকা ছাপাতে দিত না, টাকা ছাপতে হবে ফ্রান্সে। হ্যাঁ, সেই টাকা হচ্ছে মালিকে কিনে আনতে হবে ব্যবহার করার জন্য। মানে আবার আফ্রিকান কান্ট্রি মালির কথা বলছেন এখন, তাই তো? শুধু আফ্রিকা না, হ্যাঁ আফ্রিকান কান্ট্রি মালির কথা বলছি, অর্থাৎ যেগুলো ফ্রেঞ্চ কলোনি ছিল। দেখুন, ইউরোপিয়ান ধনী রাষ্ট্রগুলোর সাথে তুরস্কের একটি তুলনা যদি আপনি করেন, তাহলে তাদের যে সাম্রাজ্যিক আমলের বা কলোনিয়াল এইজে তাদের যে অবস্থা ছিল অটোমেন এরার সাথে একটু তুলনা করতে হবে। ধরুন আজকে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, হ্যাঁ, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, এই যে বিশাল আরব কান্ট্রি গুলো যেগুলো অটোমেন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এইগুলো এখন কিন্তু বেশিরভাগই তেল এবং গ্যাস ধনী রাষ্ট্র, কিন্তু অটোমেন সাম্রাজ্যে এগুলো ছিল বার্ডেন। কেন বার্ডেন? এইখান থেকে পানি পর্যন্ত যেত আপনার উটের পিঠে করে ওই মধ্যযুগে, এবং পরবর্তীতে ট্রেন লাইন ছিল, এগুলোকে পালতো। মজার ব্যাপার দেখুন, আজকে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো এই দেশগুলোকে 65 থেকে 100 বছর সর্বোচ্চ শাসন করেছে ফ্রান্স। সেখানে ব্যক্তি ফরাসি ভাষায় কথা বলে, অথচ 300 থেকে 350 বছর শাসনকৃত এই আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া কিন্তু টার্কিশ ভাষায় কথা বলে না। কিংবা 450 বছরের অধিক শাসনকৃত গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, এই দেশগুলোতে কিন্তু মুসলিম, বসনিয়ার আলবেনিয়া বাদে আর কসোভো বাদে এই পুরা বালকান অঞ্চলে সবগুলো দেশের তাদের যে ঐতিহাসিক ভাষা সেটি ঠিক আছে, ঐতিহাসিক ধর্ম ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অর্থাৎ
ওসমানীয়রা যে এইখানে একটি সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এটির কথা বলছি। অন্যদিকে ধরেন সেই সময় সার্বিয়াতে কিন্তু রূপা এবং সোনা পাওয়া যেত, কিন্তু সার্বিয়ার রূপা এবং সোনা কিন্তু অটোমেন নিয়ে এসে ইস্তানবুলে কাজে লাগায় নাই কিংবা অন্য কোনো জায়গায় কাজে লাগায় নাই। তো এইটার একটি উদাহরণ দিচ্ছি যে আপনি যদি ব্রিটিশ কলোনিয়াল ইতিহাস পড়েন আমাদের দেশে, কি আপনি পড়েছেন আমি জানি, খুব বেশি না, আপনি শশী থারুরের বইটি যদি উঠিয়ে পড়েন তাহলে বুঝবেন যে ডাকাতিটা কি পরিমাণের হতে পারে। তো অটোমেনরা যে কাজটা করেছে, সে খুঁজেছে মাজলুম, কে দুর্বল আছে তার পাশে যে দাঁড়াবে। ওই যে আছে অঞ্চলে সেখানে মশলা স্পাইস রুট ছিল, মানে এই যে স্পাইস রাউট যেটা আর কি। তো এই স্পাইস রাউটের এক মাথা হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ার আছে, দারচিনি পাওয়া যায়, লাল মরিচ পাওয়া যায়, এগুলো পর্তুগিজরা সেখানে কলোনাইজ করে নিয়ে বেচবে মুসলমান জনগোষ্ঠী। খলিফার কাছে চিঠি গেল, নেভি চলে গেল, সেখানে মুক্ত করে দেওয়া হলো তাদেরকে। দেওয়ার পরে কি সেই মশলা তুরস্ক এনে ফ্রান্সের কাছে বিক্রি করছে না পর্তুগালের কাছে বিক্রি করছে? করে নাই তো। তো তাদের উদ্দেশ্যটা ছিল অন্য, যার কারণে এখনো তুরস্কের উদ্দেশ্য অন্য। মানে তুরস্ক দেখুন আজকে এই যে সিরিয়াতে 50 লক্ষ সিরিয়ান মানুষকে 13 থেকে 14 বছর এখানে তুরস্কে হস্ট করা হয়েছে, তুরস্কে মেহমান হিসেবে রাখা হয়েছে। এই সিরিয়ার এই আসাদ মুক্ত করার পিছনে প্রায় শতাধিক তুরস্কের সেনাবাহিনীর সদস্যরা শহীদ হয়েছেন। একটি বিশাল বড় অর্থনৈতিক বার্ডেন হয়েছে, একটি শত্রুতা। এমনকি রাষ্ট্রপতি এরদোয়ান তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এটি ছিল যে সিরিয়ার যুদ্ধকালীন সময় সিরিয়ার সাথে ওপেন বর্ডার পলিসি, অর্থাৎ যেহেতু তারা মুহাজির আর তিনি আনসার, বা আমরা যারা তুরস্কে ছিলাম আগে থেকে আমরা আনসার, তারা মুহাজির, সেই আচরণ করতে হবে, এই কারণে খুলে দিয়েছে। কিন্তু এর বিনিময়ে তাকে ব্যাপক অর্থনৈতিক প্রতিদান চুকাতে হয়েছে এবং রাজনৈতিক রিস্ক তিনি নিয়েছেন একটি বিশাল বড়। তারপরেও দেখুন যে তুরস্কের অর্থনীতি আজকে প্রায় $1.5 ট্রিলিয়ন কাছাকাছি। তুরস্ক এখন প্রযুক্তিতে বিনিয়োগ করছে ব্যাপকভাবে, শুধু যে ডিফেন্স বা প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি তা নয়, তুরস্ক এমআরআই মেশিন বানাচ্ছে এবং এক্সপোর্ট করছে বাইরে। দেখুন স্পেন যেটি শিল্পোন্নত হয়েছে প্রায় আজকে 150 বছরের কাছাকাছি, হ্যাঁ, এই শিল্প বিপ্লবকারী দেশটিতে তুরস্ক 45টি ফাইটার জেট বিক্রি করার একটি চুক্তি করেছে এবং তারা বিক্রি করবেও। তো আজকের যে তুরস্ক, এইটা হচ্ছে রাষ্ট্রপতি এরদোয়ানের 22 বছরের একটি প্রতিফলন আমরা দেখছি। কিন্তু আজকে যেগুলো হচ্ছে সেগুলো হয়তো আমরা 5 থেকে 7-8 বছর পরে দেখব। যেমন তুরস্ক নিজের রেয়ার আর্থ বা বিরল খনিজ পদার্থগুলোকে নিজে কালচার করার প্রযুক্তি উদ্ভাবন করেছে। অর্থাৎ তুরস্কে ব্যাপক পরিমাণ খনিজ পাওয়া গিয়েছে, বিরল খনিজ পদার্থ, এবং সেগুলো তুরস্ক আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা কাউকে দিবে না, সে নিজের প্রযুক্তিতে এটা করেছে। যেমন বোরের ক্ষেত্রে এটা হয়েছে, এখন হয়তো প্যালাডিয়াম বা আরো কিছু খনিজ পদার্থের ব্যাপারে তুরস্ক এই গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে সফলভাবে। কারণ তুরস্কে যদি আপনি যদি তুরস্কের মিডিয়াগুলো ফলো করেন, প্রতিদিন বৈজ্ঞানিক কিছু উদ্ভাবন দেখবে, আপনার মনে হবে যে রাষ্ট্রটি নতুন করে এই যে প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লবের ট্রেন যে তুরস্কের ছুটে গিয়েছে, তুরস্ক পিছে পড়ে গিয়েছে, দ্রুত গতিতে এই 3টি ট্রেন ধরে ইন্ডাস্ট্রি 4.0 অর্থাৎ এআই জেনারেটেড শিল্প বিপ্লব যেটি আসছে বা হচ্ছে, এটি পাকড়াও করার জন্য তুরস্ক বদ্ধপরিকর রাষ্ট্রপতি এরদোয়ানের নেতৃত্বে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানে কিছুটা শেষের পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমি যেটা জানতে চাই, এবং এটা মানুষের, স্পেশালি বাংলা ভাষাভাষী মানুষের, মুসলিমদের অনেকের মনেই জিজ্ঞাসাটা আছে, সেটি হচ্ছে যে তুরস্ক তো ন্যাটো মেম্বার, তার মানে তাদের একটা প্রতিরক্ষা নিরাপত্তার একটা প্যাকের তারা মেম্বার, এবং তুরস্ক নিজস্ব সামরিক শক্তিতেও খুব অ্যাডভান্স একটি কান্ট্রি, তাদের ড্রোন ব্যবস্থা সব জায়গাতে প্রশংসিত এবং খুবই অ্যাডভান্স। আমরা যে গাজাতে, প্যালেস্টাইনের গাজাতে গত 2 বছরের বেশি সময় ধরে চলা একটি জেনোসাইড দেখলাম, যেখানে ইসরায়েলি বাহিনী একটির পর একটি রেড লাইন ক্রস করছে, এবং আমেরিকাকে বিশ্বমোড়ল বলা হলেও পরে ইসরায়েল ইস্যুতে আমেরিকার পক্ষপাতিত্ব খোদ আমেরিকান আর্মিতেই প্রোটেস্টের সম্মুখীন হচ্ছে। আপনারা কংগ্রেশনাল হিয়ারিং গুলাতে দেখেন, গতকালকে আমি দেখছিলাম ডিফেন্স মিনিস্টারের
কংগ্রেশনাল হিয়ারিং এ যারা ভেটারানার ছিল তারা এসে ড্রেস পরে, আর্মির ড্রেস পরে, নেভির ড্রেস পরে তারা সেখানে হ্যাকেল করেছে, তাদেরকে জোরপূর্বক ভাবে রিমুভ করা হয়েছে এবং তারা সেখানে জেনোসাইড শব্দটা উচ্চারণ করে এসেছে, গ্রেফতার হয়েছে, কিন্তু তারা তাদের বয়ান থেকে সরে যায়নি। বিশ্ব মুসলিমের কাছে যে আশাটা ছিল তুরস্কের কাছে, তুরস্কের প্রতি, সেটি হচ্ছে যখন জেনোসাইড, আমি বলছি না যে যুদ্ধ যখন শুরু হয়েছে, আমি বলছি যখন বিশ্বব্যাপী রিকগনাইজড একটি জেনোসাইড সংঘটিত হয়, তুরস্ক তার সামরিক শক্তির কিছুটা হলেও ইসরায়েলের এই জেনোসাইডটাকে একটা বাধা দেওয়ার প্রচেষ্টা করবে। কূটনৈতিকভাবে তো সেটা হচ্ছিল না, ইউএনএ ভ্যাটোর পর ভ্যাটো দিচ্ছিল আমেরিকা। সেই ধরনের কোন সামরিক স্টেপ আমরা তুরস্ক থেকে দেখিনি। প্যালেস্টাইন ইস্যু সারা মুসলিম বিশ্বের কাছে একটি স্পর্শকাতর ইস্যু, আমরা যুগের পর যুগ সেখানে অমানবিকতা দেখেছি। এইবার সবচেয়ে বেশি অমানবিকতা হলো 75 অক্টোবর 7th হ্যাপেন দেয়ার। তুরস্ক কেন নীরব ছিল সামরিকভাবে? ধন্যবাদ। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ফিলিস্তিন প্রশ্নে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটি মুসলিম ব্যক্তি, পুরুষ এবং নারী, আমরা সকলে ব্যর্থতার পরিচয় দিয়েছি। এই প্রশ্নে যদি আমাদেরকে আখিরাতে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমাদের এটার জবাব দেওয়ার কোনো উপায় নাই। একইভাবে আমরা ফেল করেছি আরেকটি বিষয়, সেটি হচ্ছে সুদানের যে সংঘর্ষটি চলছে। দেখুন, সুদানের সংঘর্ষতে আজকে গতকালকে মিশর রাষ্ট্রটি, একটি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, মিশর রাষ্ট্রটি তার আকাশ সীমা ব্যবহার করার অধিকার দিয়েছে তুরস্ককে। তুরস্ক কি করেছে, গতকালকে রাত্রে অর্থাৎ 6 অক্টোবর রাতের বেলা তার যে ড্রোন বাহিনী, সেই ড্রোন বাহিনী পাঠিয়ে মিশরের আকাশ সীমার উপর দিয়ে আরএসএফ এর উপরে আল ওবাইদা শহর, যেটি খারদাফনের মাঝামাঝি অবস্থিত এবং খারদাফন প্রদেশের সবচেয়ে বড় শহর, এই শহরটিকে বেষ্টিত করছিল ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আরএসএফ গোষ্ঠীটি। তাদের উপর হামলা চালিয়ে 125টি সাজোয়াজান ধ্বংস করে এক রাত্রে, একটি হামলায়, একটি সর্টিতে। এরপরে আজকে অর্থাৎ 7ই অক্টোবর সকালের বা দুপুরের দিকে সেখানে আবার হামলা করে 15 থেকে 20টি সাজোয়াজান ধ্বংস করে। এখন ইসরায়েলের সাথে, প্রথমত হচ্ছে ইসরায়েলের সাথে তুরস্কের কোনো ল্যান্ড বর্ডার শেয়ার করে না। সাগরের যেই অংশটা দিয়ে তুরস্কের সাথে ইসরায়েলের একটা, এই যে আপনি যে প্রশ্নটি করছেন, একটা ঘাত প্রতিঘাত হওয়ার কথা ছিল, সেখানে আপনি দেখুন এই সাউথ চায়না সি থেকে বা দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 2টি স্ট্রাইক গ্রুপ এনে এখানে স্থাপিত করে রেখেছে। 2টি স্ট্রাইক গ্রুপ, এই 2টি স্ট্রাইক গ্রুপের একসাথে উড্ডয়নকারী যুদ্ধ বিমানের সংখ্যা, বা যেই সংখ্যাটি উড্ডয়ন করতে পারে একসাথে, এই বিমানটি দিয়ে মধ্যপ্রাচ্যের এবং পূর্ব ইউরোপের প্রত্যেকটি দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা যায়, নিউক্লিয়ার বোমা ছাড়া। অর্থাৎ এই 2টি স্ট্রাইক গ্রুপের ফায়ার পাওয়ার বা যুদ্ধ ক্ষমতা যদি আপনি বিবেচনা করেন, তাহলে মধ্যপ্রাচ্যের তুরস্ক সহ, যদি তুরস্ক এটার প্রতিঘাত না করতে পারে, প্রতিঘাত করলে সেটা আলাদা, যে তারা কোনো কূটকৌশলে অন্য কোনো ক্ষমতা ধরে একটি অস্ত্র ব্যবহার করে এই 2টি স্ট্রাইক গ্রুপের সবচেয়ে বড় বড় যে 2টি জাহাজ রয়েছে, আপনাদের যে নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো রয়েছে, এই ক্যারিয়ার গুলোকে ডুবিয়ে দিল, তখন তো সেখান থেকে আর বিমান হামলা হবে না, কিন্তু তখন আমেরিকার সাথে একটি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাবে। তো এই অবস্থাতে দেখুন, এখানে এর বাইরে, এটি কিন্তু তুরস্কের থেকেও খুব বেশি দূরে না, সেটি হচ্ছে ইরানের হরমুজ প্রণালীতে আরো একটি স্ট্রাইক গ্রুপ। অর্থাৎ 3টি মার্কিন স্ট্রাইক গ্রুপে যে পরিমাণ ফাইটার জেট রয়েছে, এত পরিমাণ ফাইটার জেট কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে নেই। ইনফ্যাক্ট পূর্ব ইউরোপের দেশের কাছগুলো নেই। আপনি যদি এখান থেকে রাশিয়াকে বাদ দেন পূর্ব ইউরোপ থেকে, তাহলে পূর্ব ইউরোপের যে দেশগুলো, বালকানের যে দেশগুলো এবং যে স্লাভিক দেশগুলো, তাদের সকলের সম্মিলিত ফাইটার জেটের সংখ্যা এটার সমান হবে না। এই পরিমাণ শক্তি বা পাওয়ার প্রজেকশন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে। তারপরেও আরেকটি বিশ্বাসঘাতকতার প্রশ্ন, সেখানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার
সরি কাতার বলছি না, ওমান, কুয়েত সহ প্রত্যেকটি দেশ এবং জর্ডান এবং লেবানন সে নিজে আক্রান্ত হয়েছে ইসরায়েল দ্বারা, কিন্তু তুরস্ক সেখানে আসুক একটি সুন্নি রাষ্ট্র হিসেবে এটা সে চায়নি। তার ফলশ্রুতি হিসেবে তুরস্ক কিছু সামগ্রী মানে ডিমন্টাজ বা মানে এটাকে কি বলে বাংলাটি হচ্ছে যে এই সামগ্রীগুলো হয়তো ফিলিস্তিনে বা গাজাতে প্রবেশ করার পরে সেগুলোকে জোড়া লাগিয়ে একটা কিছু বানানো যেত, এরকম অনেকগুলো সামগ্রী তুরস্ক ত্রাণের ভেতরে করে পাঠানোর সময় লেবানন বৈরুত পোর্টে এগুলোকে ধরে দিয়েছে। তাই নাকি? মানে জি, মানে এগুলো হাইফা পোর্টেও যেতে পারেনি, বৈরুতেই ধরে এগুলো হচ্ছে প্রকাশ করে ভিডিও টিডিও করে ধরিয়ে দিয়েছে, যার কারণে তুরস্কের রেপুটেশনটা সেখানে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রথমত হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে এই পুরা ঘটনার সময় মিশর, জর্ডান, লেবানন অর্থাৎ গাজা বা ফিলিস্তিনের আশেপাশে যে আরব দেশগুলো রয়েছে তারা কেউ তাদের ভূসীমা বা আকাশ সীমা তুরস্ককে ব্যবহার করার অনুমতি দেয়নি। আপনার মনে হতে পারে যে এই প্রশ্নগুলো ওয়ালিদ আপনি খুব সহজে তুরস্ককে ডিফেন্ড করার জন্য এইভাবে সহজ উত্তর দিচ্ছেন না, আমি আপনাকে ওই উত্তরটা যেটা দিলাম যে দেখুন একটা সাহায্য করার অনেক ক্যাপাসিটি আছে, আপনি বাচ্চার দুধ দিয়েও সাহায্য করতে পারেন, কিন্তু আপনি একটা রেজিস্ট্যান্স ফোর্সকে রেজিস্ট করার জন্য সাহায্য করতে পারেন। তুরস্ক দ্বিতীয় রাস্তাটি প্রথমে চেষ্টা করেছিল, যেটি ব্যর্থ করে দেয় জর্ডান এবং লেবাননের যৌথ কিছু অভিযান, বিশেষ করে তুরস্কের বিরুদ্ধে, কারণ তাদের গোয়েন্দা সংস্থাদের, দখলদারদের গোয়েন্দা সংস্থাদের এই ব্যাপারে কিছু খবর টবর ছিল, তখন তারা জর্ডানকে বলে এবং লেবাননকে বলে, এবং তারা হচ্ছে দেখা যায় যে মানে জর্ডান তো রাষ্ট্র হিসেবে আর লেবাননে হয়তো অন্য হিজবুল্লাহর বাইরে অন্য কোন সেক্টকে দিয়ে অপারেশন করে এগুলো মিডিয়াতে ফ্ল্যাশ করে দিয়েছে, যার কারণে তুরস্কের রাষ্ট্র হিসেবে তুরস্ককে অনেক সমালোচনার সম্মুখীন হতে এবং রাষ্ট্রপতি এরদোয়ানকে পার্লামেন্টে যে অপোজিশন পার্টি বা বিরোধী দল রয়েছে তারা সন্ত্রাসী সমর্থক হিসেবে তাকে সমালোচনা করেছে। তারপরেও তুরস্ক বিভিন্নভাবে গাজাবাসীর পাশে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে বলে মনে করি এবং বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনি ব্যাখ্যা করার জন্য। যে তুরস্কের ইচ্ছা ছিল, তুরস্কের প্রচেষ্টা ছিল, অ্যাক্টিভলি তারা ট্রাই করেছে, কিন্তু কিছু ব্যর্থতার কথা আমি প্রথমে কিন্তু বলে নিয়েছি, সবাই ব্যর্থ, আমরা তুরস্কও ব্যর্থ, ইরানও ব্যর্থ, আমিও ব্যর্থ, আপনিও ব্যর্থ, আমাদের বাপমারাও ব্যর্থ, সবাই ব্যর্থ আমরা। এইটা যদি হিসাব চাওয়া হয় এটার কোনো হিসাব নাই, কিন্তু কিছু ব্যর্থতার একটা দিক হচ্ছে যেমন আপনি ইরানের কথা বললেন, ইরান তো সরাসরি ভাবে এঙ্গেজড হয়েছে, তাদের প্রেসিডেন্টকে হারিয়েছে, তারা নিজেদের ভূমিতে তাদের বোমা বর্ষণকে বরণ করে নিয়েছে। তো তুরস্কের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি, কিন্তু আপনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আর কি, কিছু ঘটনা বলেছেন যেটা ব্যক্তিগতভাবে আমিও জানতাম না, স্পেশালি লেবানন পোর্টে আপনি এই অ্যাসিমিলেট করা বা এইগুলোকে ফিলিস্তিনের ভূমিতে বানানোর যে সামগ্রীগুলো কথা, এটা আমার কাছেও জানা ছিল না। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবং সেটি সম্ভবত আমাদের শেষ প্রশ্ন হবে, কিন্তু সংক্ষেপে আমার ব্যক্তিগত আগ্রহ থেকে আপনাকে একটু জানতে চাই, এই যদি হয় অবস্থা, এই যে বিশ্ব পরাশক্তি আমেরিকা ৩টি তাদের এয়ারফোর্স ক্যারিয়ার গুলো বিভিন্ন জায়গাতে স্ট্র্যাটেজিক্যালি তারা যে কোনো সময় ডেপ্লয় করতে পারে এবং ডেপ্লয় করার মাধ্যমে গোটা অঞ্চলের সামরিক শক্তির চেয়ে তাদের সামরিক শক্তি হঠাৎ করে রাতারাতি বেশি হয়ে যাচ্ছে, গোটা অঞ্চলকে তারা নিউট্রালাইজ করে ফেলছে তাদের এই অবস্থান গ্রহণ করে, এই যদি হয় অবস্থা এবং ইসরায়েলের সাথে আমেরিকার যেরকম সম্পর্ক, এটাকে অনেকে 51st স্টেট বলছে ইউএস এর, অনেকে বলছে যে না ইউএস ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে না, উল্টা ইসরায়েল ইউএস কে নিয়ন্ত্রণ করছে, এবং আমি আমেরিকাতে বসে আমার এই কথাগুলো বলাটা আমার জন্য একটু রিস্কি, বাট আই উড টেক দিস রিস্ক, দ্যাটস ফাইন। তো এই যদি হয় অবস্থা, একজন ডিফেন্স অ্যানালিস্ট হিসাবে, একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসাবে আপনি প্যালেস্টাইনিয়ানদের মুক্তির কি কোনো পথ দেখেন এই যদি হয় অবস্থা? দেখুন, এই যে রক্তক্ষয়ী একটা বিষয় হলো, এটার ফলে পশ্চিমা বিশ্বগুলোতে জনসচেতনতা অনেক বেড়ে গিয়েছে, সেটি আপনিও অনুভব করছেন, আমরাও অনুভব করছি। স্পেনের মতো দেশ, ইটালির মতো দেশ, তারপর আয়ারল্যান্ড, আরো অনেকগুলো ইউরোপিয়ান দেশ, এবং এমনকি আপনি যেটি বলছেন আমেরিকাতে যারা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিল, টাকার কার্লসন বলতে পারেন আপনি, ক্যারেন্স লরেন্স বলতে পারেন আপনি, চার্লি কার্ক তো
তাকে তো হত্যাই করা হলো। তো এইরকম একটি বিশাল গোষ্ঠী এই বিষয়টি বুঝতে পেরেছে যে দেয়ার পলিটিশিয়ানস আর বিং ব্ল্যাকমেইলড বাই দি রাইট। অকুপাই কান্ট্রি, অকুপাইং স্টেট। তো এখন এইখানে তো একটা পরিবর্তন আসবে। ফিলিস্তিনের নিরাপত্তার যে প্রশ্নটি আপনি করছেন, আমি আপনাকে আজকে সরাসরি একটি উত্তর দেই, সেটি হচ্ছে মিশরের রাষ্ট্রীয় পরিবর্তন না হলে ফিলিস্তিন, লেবানন, সিরিয়ার পরিবর্তন আসবে না। হুম, তুরস্ক এখানে নিঃসন্দেহে একটি রোল প্লেয়ার বা একটি ভূমিকা পালন করবে এই পজিটিভ পরিবর্তনের দিকে, এবং এটি হবেও ইনশাল্লাহ পজিটিভ পরিবর্তন। এবং হয়তো দেখা যাবে যে এটা লিডারশিপ তুরস্ক দিচ্ছে, কিন্তু ভৌগোলিক অবস্থান তো আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে তুরস্ককে তো আপনি গাজার সাথে বর্ডারিং কান্ট্রি বানায় ফেলতে পারবেন না চাইলেও। কাজে এই বাস্তবতাটাকে আগে মেনে নিতে হবে। তাহলে আরেকটা অল্টারনেটিভ কি হতে পারে, এইটা আরেকটা লং টার্ম প্রসেস, সেটা হচ্ছে যে সিরিয়াটাকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। কারণ দখলদার দেশটির উদ্দেশ্য হচ্ছে যে তার আশেপাশে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, প্রথমে এগুলার ভিতরে গৃহযুদ্ধ টুদ্ধ লাগায়, মারামারি লাগে, এগুলাকে একেবারে নন ফাংশনাল বা নন ফাংশনাল রাষ্ট্র, বা এটাকে কি বলে, মানে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। একই সাথে মুসলিম মেজরিটি কান্ট্রি যেগুলো আছে, যেমন বাংলাদেশ, এটার কিন্তু কোনো সম্পর্ক নেই দখলদার দেশটির সাথে, কিন্তু ওখানে দেখবেন সে আবার তার একটি মিত্র আছে ভারত, তার মাধ্যমে সে ওখানে পাকিস্তানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় করবে। সুদানের মতো একটি দেশও কিন্তু এটার বাইরে না, কারণ এই ঘটনার পিছনে আরএসএফ কে পুরা সাহায্য সহযোগিতা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এবং দখলদার দেশটি, এই দখলদার দেশটির সবচেয়ে বড় মিত্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এবং পরবর্তীতে সিঙ্গাপুর এবং ভারত। তো এটি হচ্ছে যে তার এরকম প্রত্যেকটা রিজনে বা অঞ্চলে, ভৌগোলিক অঞ্চলে তার এরকম অপারেশনাল একটা পার্টনার আছে। তো তার মাধ্যমে সে কিছু কর্মকাণ্ড পরিচালনা করে। তো এ কারণে আপনার যে বাকি যে 54টা মুসলমান রাষ্ট্র রয়েছে, তাদেরকে প্রথমত রাষ্ট্র হয়ে উঠতে হবে। মানে গোত্র থাকলে বা ওই যে পরিবারতন্ত্র থাকলে বা এই যে ট্রাইবালিজম বা গোত্রতন্ত্র থাকলে রাষ্ট্র হওয়া যায় না। রাষ্ট্র জিনিসটা কি, এটা একটা অনেক বড় নিয়ামত। এটা আমি বুঝেছি, আমার সিরিয়ান বন্ধু, খুব ভালো ফ্যামিলির ছেলে, খুব প্রথিতযশা একজন ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলী, এবং তার নিজের ফার্ম ছিল, কনস্ট্রাকশন ফার্ম, কিন্তু সব ছেড়ে এখানে যখন ওই পোলাও বিক্রি করা শুরু করে, যেহেতু তার রাষ্ট্রটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন আমি বুঝেছি যে রাষ্ট্রের দামটা কি জিনিস, রাষ্ট্রযন্ত্রটা কি, এবং কেন এটা প্রয়োজন, এবং কেন এটাকে নারিশ করা প্রয়োজন। তো রাষ্ট্র হয়ে উঠলে আমরা দেখেছি যে বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকানে যখন মুসলিমদের উপর জেনোসাইড চলছিল, তখন সেখানকার যারা কোটিপতি ব্যবসায়ী আছে, তারা ওভারনাইট তারা রেফিউজি হয়ে বাংলাদেশে চলে আসতে হয়েছে, তার সবকিছু ছেড়ে। সে এখন একটা তাঁবুতে থাকছে, সে সেখানে হয়তো বা বিলাসবহুল জীবন যাপন করতো, এখানে সে পায়ে হেঁটে কাদামাটি জুতা ছাড়া হাঁটছে। আপনি রাষ্ট্রের গুরুত্ব বলছিলেন, আরেকটি উদাহরণ আমাদের পাশেই আছে। অ্যাবসলিউটলি, মানে এইখানে হচ্ছে আজকে আমরা যদি রাষ্ট্র হয়ে উঠতে পারতাম, তাইলে কিন্তু কেউ মিয়ানমারের উপরে, মানে এই রোহিঙ্গাদের উপরে মিয়ানমার এই কাজটা করার সাহস পাইতো না। আমরা বাংলাদেশ হিসেবে যদি আমরা রাষ্ট্র থাকতাম, যেমন তুরস্ক, তারা এই বার্ডেনটা নিয়েছে প্রথমত ইনিশিয়ালি 13 বছর তারা এই বার্ডেনটা বেয়ার করেছে। এখন কি করছে, এখন এটা ক্যাশ করছে। কিভাবে ক্যাশ করছে? আজকে সিরিয়ার পপুলেশনের 45% মানুষ তুর্কি ভাষাভাষী। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তুরস্কের সেখানে ব্যাপক পরিমাণে সফট পাওয়ার রয়েছে। থার্ড হচ্ছে রিকনস্ট্রাকশনের কাজ সব এখন তুর্কি নিবে, এবং সিরিয়া তুরস্কের সাথে একটি নিরাপত্তা চুক্তি করবে যে দামেস্ক শহর বা শাম শহরের উত্তর থেকে পুরো সিরিয়ার নিরাপত্তার দায়িত্ব তুরস্কের, দক্ষিণে দিবে না, কারণ সেখানে গোলান হাইটস এবং পরবর্তীতে ইসরায়েল এটা চাচ্ছে না, যার কারণে রাষ্ট্রপতি ট্রাম্পকে এখন পর্যন্ত এই বিষয়ে রাজি করাইতে পারে নাই রাষ্ট্রপতি এরদোয়ান। তবে ইনিশিয়ালি যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েল সেখানে প্রথমত হচ্ছে ল্যান্ড ফোর্স নিয়ে তো ঢুকতেই পারবে না, দ্বিতীয়ত হচ্ছে এয়ার স্ট্রাইক চালাতে পারবে না। যদি এয়ার স্ট্রাইক চালায়, তাহলে
ওই দামেস্কের উত্তর পাশে তুরস্কের যে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেখানে ইন্টারসেপ্ট করতে পারবে, এই ধরনের একটি কথা চলছে সেক্রেটারি রুবিও এবং মিনিস্টার হাকান ফিদানের মধ্যে এবং রাষ্ট্রপতি ট্রাম্প এবং রাষ্ট্রপতি এরদোয়ানের মধ্যে এই ধরনের একটি ফ্রেমওয়ার্ক হয়েছে। এখন ইনিশিয়াল ডিটেলস বা টাস্ক ফোর্সের যে করণীয় কাজগুলো এগুলোর ব্যাপারে কথাবার্তা চলছে, যেটির ইঙ্গিত আপনি হয়তো ট্রাম্পের যে এই যে লাস্ট যে বক্তৃতাটা ছিল সেখানে হয়তো শুনতে পেরেছেন, যে তিনি বলছেন যে এরদোয়ান হচ্ছে একমাত্র বিজয়ী ব্যক্তি সিরিয়াতে, সিরিয়াটা আসলে ওর দায়িত্ব দিয়ে দিলাম, এই ধরনের একটা মানে কথাবার্তা বলছিলেন তিনি। তো যাই হোক, তো মানে এইটা তার এই মনোভাবটার প্রকাশ আর কি, যে রাষ্ট্রপতি এরদোয়ান যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন গত মাসে অক্টোবর মাসে, তখন তিনি বলেছেন যে সিরিয়ার বিজয়ী, সিরিয়ার একমাত্র বিজয়ী লিডার হচ্ছেন তিনি এবং সিরিয়ার দায়িত্বটা আপনি তিনি। একটা পয়েন্ট বলছিলেন যে মুসলিম দেশগুলোকে রাষ্ট্র হয়ে উঠতে হবে ফিলিস্তিনের মুক্তির পূর্ব শর্ত হিসেবে। জি জি, ধন্যবাদ। কারণ আপনি যদি নিজে রাষ্ট্র না হন, আপনার তো নিজের মুক্তি নেই। আপনি যে কোনো সময় রোহিঙ্গা হয়ে যেতে পারেন, যে কোনো সময় সিরিয়ান রেফিউজি হয়ে যেতে পারেন। গাজার ভিতরে যে ইন্টারনালি ডিসপ্লেসড রেফিউজির সংখ্যা কত বেশি, আপনার সাথে এটা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। কাজে আপনি যদি রাষ্ট্র হয়ে নিজের নিরাপত্তাটা নিশ্চিত না করতে পারেন, তাহলে পরে আপনি এত দূরে গিয়ে আরেকজনকে কিভাবে হেল্প করবেন? কিভাবে হেল্প করবেন? আর আমাদের বাংলাদেশের কথা বলতে গেলে, বাংলাদেশের তো অবস্থা মানে মানে এটা হচ্ছে একটা, আমার যেটা মনে হচ্ছে যে মায়ের দোয়া দেশে পরিণত হয়ে গিয়েছে আরকি। কারণ যে দেশের আ ৫ জন গোয়েন্দা সংস্থার প্রধান অন্য একটা দেশে চলে যেতে পারে। এবং যে তারা শত্রু দেশ, নিজে যাদের সাথে আমাদের যুদ্ধ হতে পারে তাদের দেশেই। এমন না যে বন্ধু জি, কোনো দেশে গিয়েছে। যাদের সাথে না, আমাদের না। যুদ্ধ হতে পারে সেই দেশে জি, গিয়ে সেই দেশের, আশ্রয় হ্যাঁ। নিচ্ছে। এটা কিভাবে সম্ভব তার হতে মানে পারে? আমাদের দেশের আসলে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে আরকি একটা বিঘ্নিত একটি অবস্থার ভেতরে। এবং গোপনীয়তারও কোনো বিষয় নেই। কোনো না, কনফিডেন্সিয়ালিটি কিছু তো আর না, নাই। সেটা তো নাই, তাই যদি সেটা তো হয় নাই। অবস্থা। ন্যাশনাল ডাটা আমরা সব দিয়ে রেখেছি ওরাকলকে, ঠাকরালকে। তো জি, হাউ ক্যান জি। উই ডিসকাস? এই প্রসঙ্গেই আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। সেটি হচ্ছে যে বাংলাদেশে ৫ আগস্টের পরে যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার যেটি গঠিত হয়েছে কন্টিনিউয়াস ভারতের চাপের মধ্যে আছে। আজকেও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী উনি বলেছেন ডক্টর ইউনূস যখন বক্তব্য দেন তার খেয়াল রাখা উচিত। এই ধরনের একটি প্রচ্ছন্ন হুমকি, কূটনীতি বহির্ভূত, শিষ্টাচার বহির্ভূত হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশ যখন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেয়, ১ বছরের বেশি সময় হয়ে গেছে, চিঠির একটি জবাব পর্যন্ত দেয়া হয়নি। তো ও ও এই শোতেই আমরা বাংলাদেশের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি। বিভিন্ন সিকিউরিটি অ্যানালিস্টরা এসেছেন। সবাই এক বাক্যে বলেছেন যে বাংলাদেশের একমাত্র শত্রু যাদের সাথে বাংলাদেশের কখনো অদূর ভবিষ্যতে সামরিক সংঘাত হতে পারে, ডিরেক্ট সামরিক কনফ্লিক্ট হতে পারে, সে রাষ্ট্রটি হচ্ছে ভারত। সে রাষ্ট্রটি হচ্ছে ভারত। তো তাই যদি হয় তাহলে পরে বাংলাদেশের যেই ৩ দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে ছোট করে মায়ানমার। বাংলাদেশের যে কোনো স্ট্র্যাটেজিক্যালি ফ্রেন্ডশিপ নাই। পাকিস্তানকে আমরা শত্রু জ্ঞান করে বড় হয়েছি। আম আরব বিশ্বের সাথে আমাদের শুধু আম মজুর সাপ্লাই এর একটা রিলেশনশিপ। সেক্ষেত্রে আপনি তার্কিতে দীর্ঘদিন ধরে সিকিউরিটি নিয়ে কাজ করছেন, ডিফেন্স নিয়ে কাজ করছেন। আপনি বাংলাদেশী বংশোদ্ভূত আম আম টার্কিশ রেসিডেন্ট এখন। আপনি কি নাগরিক। দেখেন বাংলাদেশের সাথে তুরস্কের কি কোনো সামরিক কোনো প্যাক্ট হতে পারে? যেটি আমরা সম্প্রতি সৌদি আরবের সাথে পাকিস্তানের দেখেছি। এই ধরনের কোনো প্যাক্ট কি হতে পারে যেটি বাংলাদেশের জন্য সিকিউরিটিতে একটি পিভটাল ভূমিকা পালন করবে? একই সাথে বাংলাদেশ কি তুরস্ক থেকে শুধু নেয়ার মতোই মানে আম হাত আছে নাকি কোনো আপার হ্যান্ড ও থাকতে পারে যেখানে তুরস্কতে কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশ কোনোভাবে? ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছেন। আমি ১ম এ যেটির জবাব দিব সেটি হচ্ছে নিরাপত্তা চুক্তি। বাংলাদেশের সাথে তুরস্কের নিরাপত্তা চুক্তি হতে পারে। টেকনোলজি অফ ট্রান্সফার এর মাধ্যমে বাংলাদেশে এই সামরিক প্রযুক্তিগুলোর নির্মাণ এবং উৎপাদনের একটি এ অ্যাটেম্পট নেয়া হয়েছে, আরো হবে সামনে। এগুলো হতে পারে। এখন
প্রথমত বিষয় হচ্ছে যে দেখুন, ভারতের দোষ দিয়ে লাভ নেই। ভারত কিন্তু ভারতের কাজ করছে। ভারতের কি নরেন্দ্র মোদী কি ভারতের স্বার্থকে পানিতে ফেলে কোনো সিদ্ধান্ত নিয়েছে? না। নাকি না ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথা বললেন, তিনি তার রাষ্ট্রের প্রতিরক্ষাকে আন্ডারমাইন করবে বা প্রতিরক্ষাকে দুর্বল করবে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। না, করেছেন কেউ তারা? তারা ভারতীয় রোল প্লে করছেন। জি। যারা করেছে তারা কারা? আমরাই যাদেরকে নেতা বানিয়েছি, আমরাই যাদেরকে হচ্ছে সামরিক বাহিনী, আমাদের সন্তান, আমাদের ভাই বেরাদার, কাজিন, বড় ভাই, এরাই তো। হুম, হুম, তো এটা হলো কেন? কারণ আমরা ওই যে রাষ্ট্র হয়ে উঠতে পারিনি। পরিবারতন্ত্র, ট্রাইবালিজম। এইটা হচ্ছে প্রবলেম প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আ আপনি আপনার এইটা যাতে না করে এই কারণে কোনো deteriorative কোনো ব্যবস্থা নাই। যে ধরেন যে হেনরি কিসিঞ্জারের একটি উক্তি আছে যে হেনরি কিসিঞ্জার তিনি বলছেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কারণ তাদের বেইমান গুলোকে আমরা আমাদের এখানে এনে আমরা প্রোভাইড করি। আর আমাদের যারা বেইমান আমরা কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কারণ আমাদের যারা বেইমান তাদেরকে আমরা বাঁচতেই দিই না, কেউ টের পায় না তাদের কি হয়েছে। হুম, হুম, তো স্টেট মেকানিজমটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি স্টেটের সাথে গাদ্দারি করবেন, তারপর এন্ড দেন ইউ উইল ডাই এজ এন ওল্ড পারসন। এইটা হচ্ছে খুব আহ, মানে খুব রেয়ার কেস হওয়া উচিত যদি আপনি রাষ্ট্র হতে পারেন। এটা হয় না সাধারণত, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। যেটির উদাহরণ দেখুন, এই যে রাশিয়া একটি রাষ্ট্র। কেন রাষ্ট্র? রাশিয়া তো রাষ্ট্র, তার উদাহরণ হচ্ছে দেখুন ওই যে কোল্ড ওয়ারের সময় যারা ডাবল এজেন্টশিপ করছে লন্ডনে পার্কে তাদেরকে হচ্ছে নভিযোগ দেওয়া হচ্ছে। হুম, কথা বলছেন, আমি একটি মজার উদ্ধৃতি দিই। টার্কির এক রিটায়ার্ড জেনারেল আর কি, তিনি 4 স্টার জেনারেল এবং হি ইজ আ ভেরি ডেকোরেটিভ জেনারেল, রিটায়ার্ড এখন। তো তিনি সিরিয়াতে ইরাকে যুদ্ধ করেছেন। তো তার মানে এই যে পিকেক এর বিরুদ্ধে আর কি, আমেরিকার পক্ষে না সেটা বলছি না, এই যে সিরিয়াতে যে টার্কির 4টা যুদ্ধ করলো আইসিস এবং পিকেক এর বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকা ব্যাক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে, সেই যুদ্ধে। তো তিনি আমাকে একদিন বলতেছেন, শুনো ছোট ভাই, কোন একটা প্রসঙ্গে, প্রসঙ্গটা বলছি না, যে রাষ্ট্র যে সবসময় বিচার করে তা না, অনেক সময় রাষ্ট্র বিচার করতে পারে না, তখন রাষ্ট্র কি করে? তো তখন তিনি আমাকে বললেন যে রাষ্ট্র, আমি বললাম যে কি করে ভাই আপনি একটু বলেন। তখন তিনি আমাকে বললো যে রাষ্ট্র প্রতিশোধ নেয়। আজকে প্রায় 150 বছর আগে আমাদের পুরা মেডিটেরিয়ান নেভাল ফ্লিট রাশিয়া ধ্বংস করে দিছে। হুম, আমরা তার কি রাষ্ট্র হিসেবে কি এটা ভুলে গেছি? না, ভুলি নাই। আমাদের ক্ষমতা, যোগ্যতা এখন বাড়ছে। আমরা সুযোগের সন্ধানে ছিলাম। এখন আমাদের প্রযুক্তি দিয়ে ইউক্রেনের মাধ্যমে আমরা ওদের ব্ল্যাক সি ফ্লিটটাকে পুরো ধ্বংস করে দিলাম। এখন ব্ল্যাক সিতে ওদের কোনো মানে পাওয়ার প্রজেক্ট করার কোনো ক্ষমতা আমরা এত রাখতে এত দেইনি। এখন বছর পরে মনে রেখেছে আর কি। এইটা দিস ইজ কল্ড স্টেট। হুম, হুম, এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্র মানুষ ভুলে যায়, মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, কিন্তু রাষ্ট্রযন্ত্র ভুলে না। যেটা ভুলে যায় সেটা রাষ্ট্রযন্ত্র না। আর যেখানে এই অবস্থা হচ্ছে, তো হ্যাঁ, আমাদের বিষয় হচ্ছে যে ইন্ডিয়া এটা করবে কারণ তার স্বার্থ সে দেখবে। আমরা আমাদের স্বার্থকে কিভাবে নিশ্চিত করব? আমরা দেখো, প্রথম কথা হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের দূরত্ব হচ্ছে 6,600 কিলোমিটার। আপনি এমন একটি দেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে, বিশেষ করে আপনার প্রতিরক্ষার জন্য চুজ করা প্রয়োজন, যে আপনার সাথে ভৌগোলিকভাবে নিকটে এবং খুব দ্রুত আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে। হুম, হুম, এরকম একটি দেশ হচ্ছে চীন, একটি হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ নিজে। হ্যাঁ, তো এইটা একটা। আচ্ছা, তুরস্ক এখানে কি রোল করতে পারে? তুরস্ক, আপনি বললেন যে তুরস্ক নেটোর সদস্য, খুব ভালো কথা। তুরস্ক অবশ্যই নেটোর মানে আমেরিকার পরে সর্বোচ্চ সামরিক শক্তি নেটোর তুরস্ক। ইউরোপের সবচেয়ে স্ট্রং আর্মি তুরস্ক। তুরস্কের আরেকটি পরিচয় রয়েছে, তুরস্ক হচ্ছে এই চায়নার ওয়ান রুট ওয়ান বেল্টের সবচেয়ে নিরাপদ প্রোভাইডার। কারণ ওয়ান রুট ওয়ান বেল্ট ইনিশিয়েটিভের ওই যে উপর দিয়ে নর্থ দিয়ে যে নর্থ করিডোর রয়েছে, এটি কিন্তু অনেক বড় এবং খুব কস্টলি একটি যাত্রা, কারণ বরফ টরফ কেটে টেটে ট্রেন দিয়ে যায়। হুম, কিন্তু তুরস্কের মধ্য দিয়ে এশিয়া থেকে ইউরোপে যাওয়া হচ্ছে সবচেয়ে সহজ। 3-4টা অল্টারনেটিভ রয়েছে। একটি হচ্ছে সাগরের নিচ দিয়ে রাস্তা, টানেল রয়েছে। হুম, একটি হচ্ছে সাগরের উপরে দিয়ে ব্রিজে দিয়ে ট্রেনের রয়েছে। একটি হচ্ছে মাটির নিচ দিয়ে ট্রেন রয়েছে। হুম, হ্যাঁ, আর হাইওয়ে গুলো তো আছে। কাজে আপনার 5টা অল্টারনেটিভ আছে। এবং চীন, চায়না, এগুলো কিন্তু মানে তুরস্কের সাথে ওই সম্পর্কটা চায়নার রয়েছে। কাজে হুম, চায়না কিন্তু তুরস্কের সাথে একটি খুব ভালো সম্পর্কের মধ্যে রয়েছে। যার আরেকটি প্রমাণ দেখলাম আমরা, পাকিস্তান ভারতের মধ্যে যে মে মাসে 12 দিনের যে সংঘাতটি হলো,
সেই সংঘাতে দেখুন চাইনিজ আর তুরস্কের ইকুইপমেন্ট গুলো বা প্রযুক্তিগুলো কিভাবে পাকিস্তানকে বিজয় করলো, যেটি ডোনাল্ড ট্রাম্প আপনাদের রাষ্ট্রপতি নিজেই বলেছেন খুব সুন্দর বড় নতুন একদম ব্র্যান্ড নিউ 7টি প্লেন ফেলে দিয়েছে। তো এটির নেপথ্যে দেখুন কিন্তু এখন কিন্তু এই যে ঘটনাগুলো, এই কূটনীতির ভাষায় এগুলোকে বলা হচ্ছে মিনিল্যাটারাল। হ্যাঁ, এটা একটা আমেরিকান আইডিয়া। মিনিল্যাটারাল যেমন অকাস একটা মিডিল্যাটারাল, তাই না? অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, অকাস 3টা রাষ্ট্র মিলে একটা মিনিল্যাটারাল। আবার কোয়াড 4টা রাষ্ট্র মিলে একটা মিনিল্যাটারাল। হ্যাঁ, এর বাইরে আবার আরেকটা মিনি। তো এরকম একটা মিনিল্যাটারাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা সিকিউরিটি এগ্রিমেন্ট অতি দ্রুত করা, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এগ্রিমেন্ট আমি বলবো করা বাংলাদেশের জন্য ফরজ ছিল সেপ্টেম্বর মাসে। মানে এখন এটা গণঅভ্যুত্থানের 1 মাস পরেই, 1 মাস পরে সেপ্টেম্বর মাসে এগুলো সব ঠিক হয়ে যেত। মানে জিনিসটা এমন না যে আপনি হচ্ছে সব চাইনিজ লোককে, টার্কিশ লোককে, পাকিস্তানি লোককে ভিতরে নিয়ে আসবেন না, বিষয়টা এরকম না। এই এগ্রিমেন্টটা এরকম মিনিল্যাটারাল এগ্রিমেন্ট যখন হয়, এটা কিন্তু আবার ওই যে জাতিসংঘ মানে এই ডিক্লারেশনটা জানে যে আচ্ছা এটা একটা নতুন ইন্টারন্যাশনাল মিনিল্যাটারাল হয়েছে। হোয়াট ইজ দ্য পারপাস? দ্য পারপাস ইজ সিকিউরিটি। কিসের কি টিকা সিকিউরিটি? এইবার আপনি বলতে পারতেন যে সিকিউরিটি ফ্রম এই যে ইন্ডিয়ান অ্যাগ্রেশন। উদাহরণ হইলো দ্য স্টেট অফ জুনাগড়, দ্য স্টেট অফ হায়দ্রাবাদ, সিকিম, এগুলো তো নাই হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটা হইতে চাই না, নাম্বার 1। এগুলো কিন্তু সব লিগাল ক্লজ, এগুলো দিস আর অল লিগাল থিংস। হোয়াট আই এম সেইং, আমি কোনো হচ্ছে রাইট, আমি অবান্তর কথাবার্তা বলছি না। হ্যাঁ, তো এখন এখানে টার্কি থাকলে, এই যে পাকিস্তান, চায়না, এর সাথে টার্কি যদি থার্ড একটা কান্ট্রি থাকে বাংলাদেশের সিকিউরিটির ব্যাপারে কনসার্ন, তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যেহেতু চায়না আছে, এখানে আমেরিকা একটু মনক্ষুণ্ণ হইতেই পারে, কিন্তু টার্কি যদি আবার থাকে তাহলে আমেরিকা এই মনক্ষুণ্ণটা হবে না, যেমন আমেরিকা পাকিস্তানের উপরে মনক্ষুণ্ণ না। কারণ এই নেটোর সাউদার্ন ফ্ল্যাঙ্কের হ্যামার পাওয়ার হচ্ছে টার্কি, এটা আমেরিকা জানে। এবং আমেরিকার সাথে টার্কির যত মনোমালিন্য হোক না কেন, মিলিটারি ইন্টেলিজেন্স কমিউনিকেশন কখনো কাট অফ হয় না, কখনো না। কাজে বিকজ এইটা হচ্ছে পরস্পর ডিপেন্ডেন্সটা। তো আমাদের দেশ হচ্ছে কি, আমাদের যে ডিপেন্ডেন্স বা আমাদের যে উপযোগ, রাষ্ট্রীয় উপযোগ, এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এটা আমরা এখনো ক্রিয়েট করতে পারিনি। আমরা যদি কোনোদিন এই যে তাইওয়ানের মতো একটা বড় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারার হয়ে যেতে পারি বা এরকম একটা আমাদের একটা উপযোগ তৈরি হবে, এই উপযোগ একই সাথে হুমকিও নিয়ে আসে। আমাদের $450 বিলিয়ন ইকোনমি ধরে নিচ্ছি বাংলাদেশ। এই $450 বিলিয়ন ইকোনমির যে থ্রেট, এটা আমরা ম্যানেজ করতে পারতেছি না। আমরা $1 ট্রিলিয়ন তো আমাদের বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হইলে যে থ্রেটটা আমাদের হবে, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব? এটা ম্যানেজ করতে হবে এইভাবে, এই যে মিনিল্যাটারাল সিকিউরিটি এগ্রিমেন্টের মাধ্যমে। কারণ আমরা নেটোতে যোগ দিতে পারবো না, কারণ এটা সম্ভব না। আমরা ভৌগোলিকভাবে কালচারালি নেটোর সাথে জড়িত না। আবার আমরা ওই যে রাশিয়া এবং চীন কেন্দ্রিক একটা ভিয়েতনাম যেমন কি দেখেন এখন। আরেকটা মজার ব্যাপার বলি, এই যে প্যাসিফিক এশিয়াতে কি হচ্ছে, থাইল্যান্ডের রাজা যাচ্ছে চায়নায়। থাইল্যান্ড একটা প্রো আমেরিকান রাষ্ট্র, এটার রাজা যাচ্ছে চায়নায়। আর ভিয়েতনামের প্রধানমন্ত্রী এখন আপনাদের দেশে চুক্তি করতে গেছে ট্রাম্প সাহেবের সাথে। হ্যাঁ, তারা এখন হচ্ছে ওই ইস্টার্ন প্লেন গুলো বাদ দিয়ে তারা এখন বোয়িং প্লেন কিনবে, এই যে ট্রান্সপোর্টেশনের জন্য বা প্যাসেঞ্জারদের জন্য। তো থিংস আর চেঞ্জিং এন্ড পিপল আর অ্যাক্টিভ। সেখানে আমরা যদি প্যাসিভ বসে থাকি যে ইন্ডিয়ার ভয়ে আমরা কিছুই করব না, তাইলে তো এটা তো মনে করেন যে প্যাসিভ জাতি পৃথিবীতে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যোগ্যতা অর্জন করে না, বা তাদের নাই, তারা অযোগ্য। তাদের মানে স্বাধীন এবং সার্বভৌম থাকার জন্য আপনাকে সবসময় অ্যাক্টিভ হইতে হবে। নিরাপত্তার বিষয় হচ্ছে সর্বপ্রথম, একেবারে মানে বেসিক, মানে আপনার এটাকে কি বলে, আইআর এর প্রথমে মাসলোর যে পিরামিডের সবচেয়ে বেসিকটা কি? সিকিউরিটি। তো আপনি যদি সিকিউরিটি এনশিওর করতে ফেল করেন, তাহলে তো ঝামেলা। তো মিনিল্যাটারাল এগ্রিমেন্টের যেটা কথা বলছেন, আপনার হিসাব মতে সেটা বিপ্লবের 1 মাসের মধ্যে হওয়া উচিত ছিল, সেপ্টেম্বরে। আমরা কি অনেক দেরি করে ফেলেছি? এখনো কি হওয়া সম্ভব? অনেক দেরি, এখনো হওয়া সম্ভব, কিন্তু আমরা অনেক লেটে আছি। আপনি যেটা বলছেন এই মিলিটারি এগ্রিমেন্ট, এটা কি মাল্টিপল কান্ট্রির সাথে একসাথে হতে পারে? মানে এই এগ্রিমেন্টটা কি
চায়না, পাকিস্তান, টার্কি এই ৩ দেশের সাথে একটা প্যাকে হতে পারে না, এটা ৩টা মিনিলেটারাল এগ্রিমেন্ট হবে? না, আপনি এইখানে দেখুন, এখানে এই যে একটা উদাহরণ দিচ্ছি। সৌদির সাথে পাকিস্তানের যে যে এগ্রিমেন্টটা হয়েছে আপনি সেটার একটি উদাহরণ দিয়েছেন। এর চেয়ে আদর্শ উদাহরণ আমি দিচ্ছি আপনাকে। জি, প্লিজ। পাকিস্তান, টার্কি, আজারবাইজানের মধ্যে একটি মিনিল্যাটারাল রয়েছে এবং আজারবাইজান ইসরায়েলের একটা খুব মানে বন্ধু রাষ্ট্র। কিন্তু সে কিন্তু এই মিনিল্যাটারালি ইসরায়েলকে রাখে নাই। ইসরায়েলের সাথে সে তার আলাদা সম্পর্ক চালায়ে যাচ্ছে। কিন্তু সে জানে যে in a good day Israel will be also a threat for him. তাই না? তো সে আগে থেকে ওটার প্রিপারেশন নিচ্ছে কিভাবে পাকিস্তান, টার্কি এবং আজারবাইজান মানে সে নিজে এই ৩ টা রাষ্ট্র মিলে একটা মিনিল্যাটারাল আ বানিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিভাবে বানাবে, কার সাথে বানাবে, এটার উদ্যোগ কে নিবে? এটার উদ্যোগ কেউ নিবে না। এটার উদ্যোগ বাংলাদেশই নিতে হবে। কে নিবে সেটা? সেটা হচ্ছে আমাদের দেশে একটা নিরাপত্তা কমিশন করতে হবে, নিরাপত্তা পরিষদ করতে হবে। সেটাতে কে থাকবে? সেটাতে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তারপর হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান এবং ৩ বাহিনীর প্রধান মিলে মানে টপ মানে ডিফেন্স এবং সিভিল বডির একটা সমন্বয় এটা করতে হয়। এটা করে তাদের এই কমিশনের হয়ে যেমন টার্কির নিরাপত্তা পরিষদ আছে, পাকিস্তানের নিরাপত্তা পরিষদ আছে, চায়নার। এদেরকে চিঠি দিতে হবে। হ্যাঁ, খুব স্ট্রংলি অথবা ফোন করতে হবে সরাসরি যদি পারসন টু পারসন রিলেশন থাকে যে ভাই আমি এটা চাইতেছি কারণ আমার অস্তিত্ব সংকটে এবং আমি প্রতিদিন থ্রেট ফেস করতেছি। আমার ব্যাপারে যে ব্ল্যাটেন্ট প্রপাগান্ডা করা হচ্ছে যে এটার কোনো বেস নাই। হ্যাঁ, তো and these are the narrative being created to occupy my sovereign territory. হ্যাঁ, আমি এটা ফেস করতেছি। এই জিনিসটা চিল্লায়ে বলতে হবে। জি। চিৎকার করে বলতে হবে। আপনি একটা কথা বলেছেন যে আমাকে ফোন করতে হবে, বলতে হবে যে ভাই আমার অস্তিত্ব সংকটে। একজন সিকিউরিটি এবং ডিফেন্স স্পেশালিস্ট হিসাবে, অ্যানালিস্ট হিসাবে এবং বাংলাদেশী বংশোদ্ভূত হিসাবে আপনি আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক ব্যবস্থা যেমন বোঝেন, তেমনি বাংলাদেশের অভ্যন্তরের অবস্থা নিয়েও আপনার খুব ভালো নলেজ আছে। আমি এই সুযোগটা নিতে চাই যে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি সত্যি মনে করেন যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে হতে পারে? ইন্ডিয়া ইজ এ ভায়াবল এবং ভিজিবল থ্রেট ফর বাংলাদেশ? দেখুন, অস্তিত্বের সংকট যেটা আগের দিনে বা মধ্যযুগে যেটা হতো যে একটা শক্তি চলে আসতো সেখানে রাজার যে দুর্গ বা প্রাসাদ সেটা দখল করে ফেলতো পুরো রাজ্যটা তার হয়ে যেত। এখন তো বিষয়টা সেটা না। আপনি এখন আপনার সংকটের জায়গাগুলো আমি আপনাকে বলতেছি। আপনার সাইবার টেরিটরিতে, আপনার ওয়াটার লাইনে, আপনার এয়ার স্পেসে আপনি কি স্বাধীন সার্বভৌম? আপনার এয়ার স্পেস যে ব্যবহার করা হচ্ছে এটার জন্য কি আপনি বিল পান? বা আপনার ওয়াটার টেরিটরি বা আপনার উপরে দিয়ে যে করিডোর গেছে এগুলোর জন্য কি বিল টিল পাচ্ছি আমরা? আমরা কিছুই পাচ্ছি না। আমাদের কোনো কিছুই নিয়ন্ত্রণ পাচ্ছি না। নাই। আচ্ছা। আমাদের দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দার প্রধানরা চলে যাচ্ছে একটা জায়গায়। আমাদের সুপ্রিম কোর্ট, রাষ্ট্রীয় সুপ্রিম কোর্ট তারা বলছে তারা যাদেরকে অ্যালিজড করেছে একটি আইনি ব্যবস্থার মাধ্যমে তারা একটি দেশে যেয়ে আশ্রয় নিচ্ছে। তাই না? তাহলে আমাদেরকে তো এই বিষয়গুলো অ্যাসেস করতে হবে। আজকে কালকে। তো নট নেসেসারিলি যে আমাদের ধরেন ঢাকায় ভারতীয় পতাকা উড়বে, আমরা জনগণ মন অধিনায়ক, ভারত ভাগ্য বিধাতা গান গাবো। নট নেসেসারি যে আমাদেরকে এইভাবে দখল করতে হবে বা আমাদেরকে এইভাবে শাসিত হতে হবে। নট নেসেসারি। কিন্তু আপনাকে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করা, আপনাকে ডমিনেট করা, আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার অনেক রাস্তা আছে। ধরুন একটি উদাহরণ দিচ্ছি, এটি আমার শোনা, মানে আমার কাছে এটির ব্যাপারে কোনো সলিড রেফারেন্স নেই। আমি শুনছি যে হাজার হাজার কোটি টাকার জাল নোট নাকি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে বলে একটি নিউজ দেখলাম অনলাইনে। কতটুকু সত্য আমি জানি না। যদি এটাও হয়, আপনার সভরিন ইকোনমির উপরে কি এটা যথেষ্ট একটি হুমকি না? নাকি না আপনি মনে করবেন যে না, যেহেতু আমি জনগণ মন অধিনায়ক, ভারত ভাগ্য বিধাতা গাচ্ছি না, আর ঢাকার উপরে যে ভারতীয় পতাকা তিরঙ্গা উঠছে না, আমি যথেষ্ট স্বাধীন আছি, আমি কিছু করব না।
তো জি। সিকিউরিটি চিন্তাটা আপনার এখান থেকে করতে হবে যে আমাকে সে করবে কিনা এটা না, আমাকে যাতে সে করতে না পারে। আমি একজন খুব আমারও প্রিয় একজন সাংবাদিক, তিনি দেখলাম যে বলছেন যে আমাদেরকে ডিফেন্স বেস পলিসি করতে হবে। না, এটা হচ্ছে সবচেয়ে ভুল। আমাদেরকে ডিটারেন্ট হইতে হবে। ডিটারেন্ট বেস পলিসি তৈরি করতে হবে যে সে আমাকে থ্রেট, আমার জন্য থ্রেট হওয়ার বিষয়টা সে চিন্তাই করবে না। হুম, হুম, হুম। আমি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো। যেমন যেমন এবং পারমাণবিক বোমা একটা ডিটারেন্ট, আমাদের তো আর সেটা নাই। রাইট, না আমাদের সেটার দরকারও নাই। হুম, আমাদের তো পারমাণবিক বোমার দরকার নেই। আমি যদি চায়নার সাথে আর পাকিস্তানের সাথে একটা এই যে মিনি ল্যাটারাল করি হুম, হুম। টার্কিকে সাথে নিয়ে, হ্যাঁ, আমার তো এটার দরকার নাই। আমি কোথায় করব? কারণ আমার দেশে যদি একটা পারমাণবিক চুল্লিতে, কারণ এটার তো মেইনটেন্যান্স কস্ট আছে। রাইট। এটার তো ইয়ে আছে। কিন্তু আমাকে তো একজন তার অ্যাটমিক আমব্রেলার নিচে আশ্রয় তো দিতেই পারে। হুম, হুম, হুম। এবং রাইট। সেইটার জন্য তো আমি মনে করি যে হয়তো অ চায়নার চেয়ে পাকিস্তান অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে এবং পাকিস্তান এই ব্যাপারে বেশি আ আমাদের স্বার্থের সাথে অ্যালাইন থাকবে বলে আমি মনে করি চায়নার চেয়ে। কিন্তু চায়নার সাথে আমাদের ডেফিনিটলি অনেকগুলো প্যাক্ট করতে হবে আমাদের সিকিউরিটি এবং আমাদের সভারেনিটি রক্ষা করার জন্য। রাইট, রাইট, রাইট। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ। আপনার মূল্যবান সময় থেকে, আপনার টার্কির টাইমে একটি অড টাইম থেকে আমাদের দর্শকদের ভালোবাসায় আপনি সময় দিয়েছেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমিও ধন্যবাদ জানাচ্ছি। যারা আপনার চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে সালাম জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। অনেক, অনেক ভালো থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।